নে তাহলে যতটা হয়েছিল তারপর থেকে শুরু করছি। ফার্স্ট ধর এই অঙ্কটা কি বলছে, আমাদের বেশি এই প্রবলেম সলভের উপরে জোর দিতে হবে। এফ যদি কন্টিনিউয়াস হয়ে থাকে তাহলে কি হবে, স্টেটমেন্ট একটা অবশ্যই মড এফ কি হবে, কন্টিনিউয়াস হবে। এটা একটা বিখ্যাত থিওরি ছিল যে একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয়ে থাকে কোনো একটা পয়েন্টে, তাহলে কি হবে, সেই পয়েন্টে ওর মডটা কি হবে, কন্টিনিউয়াস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একদম মুখস্থর মতো করে নিবি, কারণ এটা হচ্ছে স্টেটমেন্ট, এগুলো প্রুভ করা যাবে না। নেক্সট কোশ্চেন হচ্ছে দিস, কারণ প্রুভ করতে গেলে সময় পাবো না। বলছে এফ এক্স বলছে মড এক্স, তাহলে এই ফাংশনটা বলছে ডিসকন্টিনিউয়াস হবে এভরিহোয়ার, বলছে সব জায়গায় ডিসকন্টিনিউয়াস হবে না কন্টিনিউয়াস হবে কেবলমাত্র জিরোতে, আর বলছে কন্টিনিউয়াস হবে এভরিহোয়ার না ডিসকন্টিনিউয়াস হবে কোথায়, এক্স ইকুয়াল টু জিরোতে। চারখানা অপশান দেওয়া রয়েছে। ঠিক আছে, এই অপশানগুলো দেওয়া রয়েছে। তাহলে এই অঙ্কটাকে কিভাবে করা যেতে পারে না, 0 পয়েন্টে যেভাবে কন্টিনিউটি চেক করা হয় আমরা সেভাবে কন্টিনিউটিটাকে চেক করতে পারি এক্স ইকুয়াল টু জিরোতে। মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে কিনা চেক করতে পারিস, কিন্তু তাতে করে কি হবে না সময় যাবে। ঠিক আছে, তাতে করে কি হবে না সময় যাবে। ওর থেকে এভাবে ভাব, আমি এক্ষুনি যে স্টেটমেন্টটা বললাম বা স্টেটমেন্টটা যদি দেখিস, তোদেরকে আমি যদি দেখাই কন্টিনিউটির এটার স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটাকে কাজে লাগালে কি হবে, ওটা অঙ্কটা করার দরকারই হবে না, একেবারে বলে দিতে পারবি। ঠিক আছে, এই যে একেবারে বলে দিতে পারবি, বেকার ক্যালকুলেশন করে করার দরকার নেই। ঠিক আছে, এই হচ্ছে স্টেটমেন্টটা, যে অ্যানালিসিসে যেটা তোরা আগে অনার্সে প্রুভ করে এসছিস, যে একটা ফাংশন যদি ডি থেকে আরে ম্যাপ করে, ডিতে টোটাল ডোমেনের মধ্যে যদি সি হচ্ছে ডি একটা পয়েন্ট, যদি মড এফটা কন্টিনিউয়াস হয়ে থাকে সিতে, তাহলে কি হবে, মড এফটা কন্টিনিউয়াস হবে সিতে। তাহলে কি বলছে, ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় সি পয়েন্টে, তাহলে মড এফটা কি হবে, সি পয়েন্টে, যেটা একটু আগে বলছিলাম। বাট এর কনভার্সটা ট্রু নয়, এর উল্টোটা ট্রু নয়। মড এফ যদি কন্টিনিউয়াস হয় তার মানে এই নয় যে ফাংশনটা কন্টিনিউয়াস হবে, সেটা নাও হতে পারে। তাহলে এই স্টেটমেন্টটাকে কাজে লাগা, সি এর জায়গায় এখানে জিরো বা ডোমেন যে কোনো এলিমেন্টের জন্য তুই ভাবতে পারিস। তাহলে আলটিমেট কি করবি, এখানে এই স্টেটমেন্টটাকে যদি কাজে লাগাস, তাহলে দেখ তুই তো এটাকে এভাবেও ভাবতে পারিস যে এফ এক্স ইকুয়াল টু, যদি আমি এক্স ভাবি বা ধর অন্যভাবে লিখি, আমি ধর জি এক্স ইকুয়াল টু এক্স নিলাম। জি এক্স ইকুয়াল টু যদি এক্স হয়, এ তো পলিনোমিয়াল ফাংশন, তাহলে এ কি হচ্ছে, এভরিহোয়ার কন্টিনিউয়াস, এভরিহোয়ার কন্টিনিউয়াস। এবারে এটার যদি মড নিয়ে নিস, মড অফ জি এক্স ইকুয়াল টু কি হচ্ছে, মড এক্স। তাহলে এ যদি কন্টিনিউয়াস হয়ে থাকে সব জায়গায়, তাহলে মড ফাংশন কি হবে, কন্টিনিউয়াস হবে সব জায়গায়, এক্ষুনি থিওরেম দেখেছি। তাহলে এটাও কি হবে, এভরিহোয়ার কন্টিনিউয়াস হয়ে থাকবে। তার মানে আলটিমেট এই অঙ্কটা করার দরকারই নেই, জাস্ট স্টেটমেন্টটাকে কাজে লাগিয়ে বলে দেবো যে এই ফাংশনটা প্রত্যেকটা জায়গায় কন্টিনিউয়াস হবে। এবার তুই এটাকে ভেঙেও করতে পারিস, তাহলে কি হবে, সময় যাবে। এই যে মড ফাংশনটা যেটা রয়েছে, তুই যদি এটাকে ভাঙিস, এফ এক্স ইকুয়াল টু মড এক্স রয়েছে, তার মানে আলটিমেট কি হবে, মাইনাস এক্স হবে যখন এক্স লেস জিরো, আর জিরো হবে যখন এক্স ইকুয়াল টু জিরো, আর এক্স হবে যখন এক্স দ্যান গ্রেটার দ্যান জিরো। নিয়ে এভাবেও তুই ভেঙে ভেঙে ক্যালকুলেশন করে দেখতে পারিস, যে যেভাবে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আগের ক্লাসে যেগুলো করেছি, কিন্তু ওতে কী হবে, সময় যাবে বাবা। যেগুলো স্টেটমেন্ট কাজে লাগিয়ে করা যায় সেগুলো স্টেটমেন্টকে কাজে লাগিয়ে করতে হবে, যাতে করে আমার টাইমটা বাঁচে। ঠিক আছে, তাহলে এভাবে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট না করে এই অঙ্কগুলো এভাবে করবি, তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, ব্যাস চলো তাহলে নেক্সট অঙ্কতে যাই। দিস এই অঙ্কটা, চলো জলদি রিপ্লাই করো, আজকের প্র্যাকটিসের মতো করে চলছে, সবাই অঙ্কগুলো কর। ঠিক আছে, সবাই অঙ্কগুলো নিজেরা নিজেরা কর, তাহলে কি হবে, অন্তত প্র্যাকটিসটাও কিছুটা হয়ে যাবে। তাহলে দেখ কী বলছে এখানে, এফ এক্স ফাংশনটা কী বলে দিচ্ছে এখানে, এক্স স্কোয়ার যখন এক্স হচ্ছে রেশনাল নাম্বার আর আদারওয়াইজ দিস। তাহলে আমাকে দেখাতে বলেছে এক্স কি 0 পয়েন্টে আনডিফাইন, এটা তো হতেই পারে না, 0 পয়েন্টে আনডিফাইন কেন হবে, ডিফাইন হয়ে আছে। তাহলে এই অপশানটা তো আগে ক্যান্সেল। তারপরে বলছে কন্টিনিউয়াস হবে বাট নট ডিফারেন্সিয়েবল। আচ্ছা, এখানে একটা গল্প রয়েছে, তোকে ডিফারেন্সিবিলিটির একটা কেস রয়েছে, তার মানে তোকে ডিফারেন্সিবিলিটিটার কথা ভাবতে হবে। এবারে ডিফারেন্সিবিলিটি কি করে চেক করি আমরা, ডিফারেন্সিবিলিটি,
ডিফারেন্সিবিলিটি আমরা কি করে চেক করি সেটা একটু দেখে নে, ঠিক আছে? বা তোরা জানিস অলরেডি, এমনটা নয় যে ডিফারেন্সিবিলিটি 11-12-এও ছিল, তবুও আমি একবার বলে দিচ্ছি সবটা, যে ডিফারেন্সিবিলিটি চেক করার লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটোকে ইকুয়াল হতে হবে, এক্সিস্ট হতে হবে এবং ইকুয়াল হতে হবে, ব্যাস তাহলেই হলো। দেখ একটু ব্যাপারটা দেখে নে তাহলে ডিফারেন্সিবিলিটির। একটু ফর্মগুলোকে একটু দেখে নে তাহলেই হবে। তাহলে আমি বললাম সি হচ্ছে ওপেন ইন্টারভ্যাল এবির মধ্যে একটা পয়েন্ট, এফ ফাংশনটাকে আমরা বলবো ডিফারেন্সিবল কোথায়? সি পয়েন্টে। কখন? না যদি লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স বাই লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, এই লিমিটটা এক্সিস্ট করে, তাহলে আমরা কি বলবো? না ফাংশনটা সি পয়েন্টে ডিফারেন্সিবল। ওকে, আবার এটাকে এই একই ডেফিনেশনটাকে এইচ দিয়েও লিখতে পারি, যদি এভাবে আমরা বলতে পারি যে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ, এই লিমিটটা যদি এক্সিস্ট করে থাকে তাহলে আমরা বলবো ওই ফাংশনটা সি পয়েন্টে ডিফারেন্সিয়েবল। ওকে, তাহলে আমরা এই দুটো ডেফিনেশনের যে কোনো একটা বলতে পারি, বা নোটেশন এফ ড্যাশ সি সমান কী হয়? দিস, এটা নতুন কিছু নয়। এবার এটাকে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তাহলে একটা ইন্টারভাল যখন হবে তখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কীভাবে ভাববো? ধর সি একটা পয়েন্ট, এভাবে ভাব, সির পয়েন্ট এই সাইডটাতে বলবো সি প্লাস আর এই দিকটাতে বলবো সি মাইনাস। ওকে, তাহলে যদি তাই হয় লেফট হ্যান্ড ডেরিভেটিভ এল এফ ড্যাশ সি সমান কী হবে? না দ্য লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ দ্য ফাংশন দিস, এটা সমান কী হবে? না লিমিট এক্স টেন্ডস টু সি মাইনাস, জাস্ট কী হবে এখানে সি এর জায়গায় এক্স টেন্ডস টু সি এর জায়গায় সি মাইনাস আসবে, ঠিক আছে? সি মাইনাস দিস, এই ফর্মুলাটাকে আমরা বেশি ইউজ করব, এটাকে খুব একটা ইউজ করব না, ঠিক আছে? আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের জন্য কি হয়? আর এফ ড্যাশ সি ইকুয়াল টু না এক্স টেন্ডস টু সি প্লাস দিস, এই তো ফর্মুলা, আর তো কিছু নেই। ওকে, এই কটাই তো ফর্মুলা, যেটা সি পয়েন্টে ডিফারেন্সিবল হলে আমাকে মনে রাখতে হবে দিস। আর সিটা যদি লেফট দিক থেকে যদি আমি ভাবি লেফট হ্যান্ড ডেরিভেটিভ, তাহলে এল এফ ড্যাশ সি, অথবা আমরা এই নোটেশনগুলো ইউজ করে থাকি, এল এফ ড্যাশ সি অথবা এফ ড্যাশ সি মাইনাস 0 অথবা এফ ড্যাশ সি মাইনাস, যেটা তোদের মনে হবে সেই নোটেশনটা ইউজ করবি, অথবা রাইট হ্যান্ড ডেরিভেটিভের আর এফ ড্যাশ সি আর এফ ড্যাশ সি প্লাস 0 বা এফ ড্যাশ সি প্লাস, যে কোনো একটা নোটেশন ভাব তাহলে হবে। তাহলে একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হবে কোনো একটা পয়েন্টে, চেক করব কি করে? না এই ফর্মুলাটাকে, মেজরিটি জায়গায় আমরা কি করব? এই ফর্মুলাটাই ইউজ করব, ঠিক আছে? আর লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের গল্প যখন আসবে তখন আমরা এই দুটো ফর্মুলা ইউজ করব। জাস্ট লেফট হ্যান্ড ডেরিভেটিভ বা রাইট হ্যান্ড ডেরিভেটিভ বা এই লিমিটটা যদি এক্সিস্ট করে তখন আমরা বলবো এর ডেরিভেটিভ ডিফারেন্সিয়েবল হচ্ছে, যদি দুটো এক্সিস্ট করে এবং দুটো যদি ইকুয়াল হয়ে যায়। এই যে যদি এল এফ ড্যাশ সি ইকুয়াল টু আর এফ ড্যাশ সি, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি ইকুয়াল হয় আমরা বলবো ফাংশনটা ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল। তাহলে এগুলো তো নতুন কিছু নয়, তোরা সবই জানিস, এটা হতে পারে ভুলে গেছিস এখন, ঠিক আছে? চলো তাহলে আলটিমেট এবার অঙ্কটাতে ফিরে আয়, আর তো কিছু নেই দিস, এবার অঙ্কটাতে ফিরে আয়। তাহলে অঙ্কটাতে ফিরে এসে এখানে কি কি চেক করতে বলেছে? না আনডিফাইন্ড, এটা তো হবেই না, ডিফারেন্সিয়েবল 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হচ্ছে কি না, আর কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল, এই ধরনের অপশানগুলো দেওয়া আছে, ঠিক আছে? ওকে, তো দেখ তো, আচ্ছা 0 পয়েন্টে কি হচ্ছে একটু দেখে নিই। 0 পয়েন্টে যদি আমি ডিফারেন্সিবিলিটি চেক করতে চাই তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, এটা লিমিট এক্স টেন্ডস টু 0, 0 পয়েন্টে যদি ডিফারেন্সিবিলিটি চেক করতে চাই এফ এক্স মাইনাস এফ 0 বাই এক্স মাইনাস 0, এটা ক্যালকুলেশন করব। ওকে, তাহলে এটা যদি ক্যালকুলেশন করিস এক্স টেন্ডস টু 0 যদি হয় তাহলে কি হচ্ছে? দিস আলটিমেট এক্স স্কোয়ার, ফাংশনটা ডিফাইন কি করেছে? এক্স স্কোয়ার দিয়ে, ঠিক আছে? তাহলে আলটিমেট আর এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, আর আদারওয়াইজ 0 মানে 0তে ভ্যালু 0, দিস বাই এক্স, সামনে লিমিট এক্স টেন্ডস টু 0, তার মানে আলটিমেট লিমিট এক্স টেন্ডস টু 0, এটা এক্স হচ্ছে এটা 0 হচ্ছে, তার মানে একটা ফাইনাইট ভ্যালু পেয়েছি। তাহলে যখনই তুই একটা ফাইনাইট ভ্যালু এখানে পেয়ে গেলি তার মানে আলটিমেট কি হচ্ছে? না আমি এইটা মানে কি এফ ড্যাশ 0, এটাই তো এফ ড্যাশ 0, তারপরে 0 পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হলো, ঠিক আছে? এটাই তো ডেফিনেশন একটু আগে বললাম, যে যদি এই লিমিটটা এক্সিস্ট করে তার মানে এর একটা ফাইনাইট ভ্যালু পেয়ে থাকি তাহলে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে, ঠিক আছে? এইবারে কথা হচ্ছে
হ্যাঁ ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। তো আমরা দেখলাম ফাংশনটা ডিফারেন্সিয়েবল হচ্ছে মানে এখানে একটা অপশান রয়েছে দিস। এবারে এখানে আরও কিছু অপশান রয়েছে, হ্যাঁ এগুলো নট ডিফারেন্সিয়েবল বলা আছে, তার মানে এই অপশানটা হবে না। এখানে নট ডিফারেন্সিয়েবল এক্স ইকুয়াল টু 1-এ, ওটা গল্প বাদ দাও, তারপরে এটাও হবে না। আচ্ছা ফাংশনটা কি কন্টিনিউয়াস? কি মনে হয় ফাংশনটা কি কন্টিনিউয়াস? আমি তোদেরকে কি মনে হয় রে, ফাংশনটা কি কন্টিনিউয়াস হবে 0 পয়েন্টে? জলদি রিপ্লাই কর, ফাংশনটা কি কন্টিনিউয়াস? এই তো হ্যাঁ 0 পয়েন্টে কন্টিনিউয়াস, গুড, এই তো রিপ্লাই পেয়েছি। তাহলে আমার কথা হচ্ছে একটা স্টেটমেন্ট ছিল, একটু মনে করে দেখ বাবা, তোরা পড়ে এসছিলি, আই হচ্ছে একটা ইন্টারভাল, যদি ফাংশনটা ওই ইন্টারভ্যালের মধ্যে ডিফারেন্সিয়েবল হয়ে থাকে, ওই ইন্টারভ্যালের মধ্যে কোনো একটা পয়েন্টে যদি ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়ে থাকে কোনো একটা পয়েন্টে, তাহলে অবশ্যই কি হবে, ওই পয়েন্টে কন্টিনিউয়াস। কিন্তু কন্টিনিউয়াস হলে সেটা ডিফারেন্সিয়েবল হবে এমনটা গ্যারান্টেড নয়, ঠিক আছে, উল্টোটা ট্রু নয়। ডিফারেন্সিয়েবল হলে সেটা মাস্ট বি কন্টিনিউয়াস, কিন্তু কন্টিনিউয়াস হলে যে সেটা ডিফারেন্সিয়েবল হবে এমনটা বাধ্যবাধকতা নেই। তার এক্সাম্পল স্বরূপ মড এক্স, ওকে মড এক্স এক্সাম্পলটা দেখবি, মড এক্স হচ্ছে 0 পয়েন্টে কি হচ্ছে, কন্টিনিউয়াস হয়, কিন্তু মড এক্স 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় না। তাহলে যে যখন দেখবি এরকম ডিফারেন্সিবিলিটি আর কন্টিনিউয়াস এই কেসগুলো আসবে, কন্টিনিউটি আগে চেক না করে ডিফারেন্সিবিলিটি আগে চেক করে নাও। কেন না, আমি জানি ডিফারেন্সিবল হলে ওটা কন্টিনিউয়াস হবে, তাহলে আগে কন্টিনিউটি চেক করব, তারপরে ডিফারেন্সিবিলিটি চেক করব, তার থেকে বরং ভালো আগে ডিফারেন্সিবিলিটি চেক করে নাও, তাহলে কি হবে, আর আমার কন্টিনিউটি চেক করতে হবে না, কারণ আমরা জানি ফাংশনটা যদি ওই পয়েন্টে ডিফারেন্সিবল হয় তার মানে অবশ্যই ওই পয়েন্টে কী হবে, কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। তাহলে এভাবে স্টেটমেন্টগুলোকে একটু কাজে লাগাতে হবে, তাহলে একটু ফাস্ট হবে। ওকে, তাহলে এইটা আলটিমেট কি হচ্ছে, যেহেতু এটা 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হচ্ছে তার মানে নিশ্চয়ই এটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস হবে। চলো নেক্সট অঙ্কটা দেখি, একটু কোশ্চেন সলভ করা যাক। এবার এই অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটা কি হবে একটু রিপ্লাই কর, 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড সময়, কি হবে দেখি, জলদি রিপ্লাই কর, কার কি মনে হচ্ছে দেখি। একটা ফাংশন দেওয়া রয়েছে কন্টিনিউয়াস বাট নাথিং ক্যান সেড অ্যাবাউট ডিফারেন্সিবিলিটি, বলছে এটা কন্টিনিউয়াস হবে কিন্তু ডিফারেন্সিবিলিটি সম্পর্কে কিছু বলা যাবে না, নট কন্টিনিউয়াস, ডিফারেন্সিবল, আবার বলছে কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিবল। ওকে, একজনের রিপ্লাই পেয়েছি, বাকিজন এবারে দেখ, এই অঙ্কটাকে তোরা ভেঙে ভেঙে করতে পারিস, যেভাবে অ্যাজ ইউজুয়াল আমরা কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি চেক করে থাকি, ভেঙে ভেঙে করতে পারিস, কিন্তু বাবা তাতে অনেক সময় যাবে। জাস্ট আমি একটু বলে দিই, দেখ তাহলে ধর এফ এক্স ফাংশনটা কী রয়েছে, মড অফ এক্স মাইনাস 1 এইটা রয়েছে, তাহলে এক্স ইকুয়াল টু 1-এ আমাকে কি করতে হবে, চেক করতে বলেছে ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে কি ডিফারেন্সিবল হচ্ছে, এই জিনিসগুলো আমাকে চেক করতে বলেছে, ঠিক আছে। ওকে, তাহলে এটাকে আগে কি করতে হবে, আমাকে ভাঙতে হবে, মড ফাংশনটাকে তোকে ভাঙতে হবে। তাহলে মড অফ এক্স মাইনাস 1 এটাকে যদি তুই ভাঙিস তাহলে কীভাবে ভাঙবি, এখানে 1 রয়েছে, তাহলে এটা মাইনাস এক্স মাইনাস 1 হবে যখন এক্স লেস দ্যান 1, আর এক্স ইকুয়াল টু 1-এ কী হবে, 0 হবে, আর এক্স যদি গ্রেটার দ্যান 1 হয় এটা কি হয়ে যাবে, এক্স মাইনাস 1 এমনটা হবে, যেভাবে আমরা মড ফাংশন ভেঙে থাকি, ঠিক আছে। শুধু এখানে 1 রয়েছে, 1-এর রেসপেক্টে আমি ভাঙছি। এবারে যদি তুই কন্টিনিউটি চেক করতে চাস তাহলে তুই কী বের করবি না, 1 পয়েন্টে ফাংশনটা 1 পয়েন্টে ব্রেক হয়েছে, তাহলে 1 পয়েন্টেই চিন্তা ভাবনা করবি, বাকি সমস্ত জায়গায় তো চিন্তা ভাবনা করার কিছু নেই, বাকি সমস্ত জায়গায় এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। কেন হবে না, এই জায়গায় এটা কি লিনিয়ার ফাংশন,
তাহলে কন্টিনিউয়াস হবে। এটাকে লিনিয়ার ফাংশন, কন্টিনিউয়াস হবে। এটাকে জিরো, কন্টিনিউয়াস হবে। তাহলে বাকি সব জায়গায় কন্টিনিউয়াস হবে, শুধুমাত্র যে জায়গাটা ব্রেক হয়েছে আমাকে সেই জায়গাটাকে ভাবতে হবে যে কন্টিনিউয়াস হচ্ছে কিনা। তো তার জন্য তোরা কি করিস না, লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ এক্স এটা বের করবি। আর বের করিস কি না, লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ এক্স এটা বের করিস। এবারে দেখিস কি না এই দুটোর ভ্যালু ইকুয়াল হচ্ছে কিনা। বাবা এগুলো পারবি, এগুলো আর আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, ঠিক আছে? এমন নয় যে তোরা পারবি না, আগে এগুলো বলেছি। তাহলে এদের ক্যালকুলেশন করে এখানে দেখবি যে এটার ভ্যালু কি হচ্ছে, দুটোরই ভ্যালু জিরো হচ্ছে। তার মানে আলটিমেট কি হবে না, লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস আর এটা ইকুয়াল হচ্ছে, তার মানে লিমিটটা এক্সিস্ট করছে, তার মানে আলটিমেট এই ফাংশনটা কি হচ্ছে, এফ এক্স ইজ কন্টিনিউয়াস কোথায়, অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। যেহেতু দুটো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়ে গেছে, তার মানে লিমিটটা এক্সিস্ট করছে, জিরোতে কন্টিনিউয়াস। ঠিক একই রকমভাবে জিরোতে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করবি, ঠিক একই রকমভাবে এল এফ ড্যাশ জিরো এটা বের করবি, ঠিক আছে? বের করে দেখবো এটাও যদি ইকুয়াল হয়ে থাকে, এক্সিস্ট করে, এবং যদি দুটো ইকুয়াল হয়ে যায় তার মানে কি ওটা ডিফারেন্সিয়েবল হচ্ছে, ওই ফাংশনটা কি হবে না ডিফারেন্সিয়েবল হবে। যদি ওটা ইকুয়াল হবে না, যদি ওটা ইকুয়াল হবে না, এগুলো আমি পরে একটু পরে দেখাচ্ছি। কিন্তু আমি বলতে চাইছি এই অঙ্কগুলো এভাবে করবি না, ঠিক আছে? কেন না এভাবে করতে গেলে দেখ অনেক বেশি ক্যালকুলেশন করতে হচ্ছে, ঠিক আছে? অনেক বেশি মানে ভেঙে ভেঙে ক্যালকুলেশন, অন্ততপক্ষে অঙ্কটা করতে 2-3 মিনিট সময় চলে যাবে এভাবে যদি করি, ঠিক আছে? আমার দরকার নেই, আমরা এভাবে করব না। এই ধরনের মড টাইপের যে কোনো অঙ্ক থাকুক, এই স্টেটমেন্টটা কথা একটু মনে রাখবি, তাহলেই হবে। ওহো, যে কোনো কন্টিনিউয়াস টাইপের মড টাইপের ফাংশন থাকলে কি করবি, এই স্টেটমেন্টটা ইউজ করবি। যদি একটা ফাংশন মড অফ এক্স মাইনাস এ এই ফর্মে থাকে, জানবি এই ফাংশনটা এই ফর্মে থাকতে হবে। এ কি হয়, এভরি হোয়ার কন্টিনিউয়াস, এ সব জায়গায় কন্টিনিউয়াস হয়ে থাকে। আর কি হয়, অ্যান্ড নট ডিফারেন্সিয়েবল অ্যাট এ, ঠিক আছে? এই ধরনের যে কোনো মড ফাংশন যদি এই ফর্মে থাকে, এই ফর্মে যদি থাকে, তাহলে এরা কি হয়, এভরি হোয়ার ডিফারেন্সিয়েবল হয়, যেখানে সব জায়গায় ডিফারেন্সিয়েবল। কিন্তু এক্স ইকুয়াল টু এ তে, বা এভাবে লেখ, এক্স ইকুয়াল টু এ তে কি হয়, এরা ডিফারেন্সিয়েবল হয় না। তাহলে এই ফাংশনটা দেখ যেটা রয়েছে সেটা কি রয়েছে, মড অফ এক্স মাইনাস এ, সরি এক্স মাইনাস 1, মানে এর জায়গায় 1 আছে। তাহলে এই ফাংশনটা সব জায়গায় কন্টিনিউয়াস হবে, আর 1-এ শুধু কি হবে, এ ডিফারেন্সিয়েবল হবে না। ওকে, অঙ্ক করার দরকার নেই। তার মানে আলটিমেট এ কন্টিনিউয়াস হবে। তাহলে অপশান কোনটা, এই যে কন্টিনিউয়াস হবে, নট ডিফারেন্সিয়েবল, ডি অপশান। তাহলে এ কি হবে, কন্টিনিউয়াস হবে কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না, ঠিক আছে? তাহলে এই স্টেটমেন্টটাকে মনে রাখ। বাকি ওইভাবে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ওভাবে করতে যাস না, এই অঙ্ক সময় যাবে। ঠিক সেমভাবে পরের অঙ্কটা একদম একই টাইপের অঙ্ক, কি বলতে চাইছে, একই টাইপের অঙ্ক, ঠিক আছে? সৌরভ কিছু বলবি না, ভুল করে হাত তুলেছিস। সৌরভ কিছু বলবি না, ভুল করে হাত তুলেছিস। হ্যাঁ, বুঝলাম না, আরেকবার বল, আস্তে আস্তে বল। ডিফারেন্সিয়েবল, হ্যাঁ হ্যাঁ, ফাংশনটা যে পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে সেটাই তো একটু আগেই বললাম, সেটা হ্যাঁ, 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হচ্ছে, এইটা হচ্ছে না। হ্যাঁ, আমি তো বলিনি, আমি কি বলেছি এটা 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল? আমি তো বললাম যে এটা 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়। 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল না হলে কন্টিনিউয়াস কি করে হবে? আমি বলেছি স্টেটমেন্টে যে ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হয়, কিন্তু কন্টিনিউয়াস হলে যে ডিফারেন্সিয়েবল হবে এটা গ্যারান্টেড নয়। আমার কথা বুঝেছিস?
মড আমি বললাম যে একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হয়। এই যে স্টেটমেন্টটা একটু আগে যেটা দেখালাম, দেশ একটা ফাংশন আরো একবার দেখিয়ে দিচ্ছে দেশ, এই যে স্টেটমেন্টটা একটু দেখ কি বলেছে, যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে কন্টিনিউয়াস হবে, কিন্তু এর উল্টোটা ট্রু নয়। দ্য কনভার্স অফ দ্য থিওরেম ইজ নট ট্রু। কন্টিনিউয়াস হলে যে সেটা ডিফারেন্সিয়েবল হবে এমন কোনো গ্যারান্টি নেই। তাহলে তুই এটা ডিফারেন্সিয়েবল নয়, তো সেখান থেকে কি করে বলবি যে এটা কন্টিনিউয়াস নয়? এমন তো ফাংশন হতে পারে, বল। ডিফারেন্সিয়েবল যদি না হয়ে থাকে তো তুই সেখান থেকে কি করে বলবি যে সেটা কন্টিনিউয়াস নয়? একটু একটু ডিটেলসে পড়ো বাবা, একটু ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ, একটু ডিটেলসে পড়তে হবে, কিছু করার নেই। তুই যেটা বলছিস সেটা কি করে সম্ভব? ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়, তো তার মানে এই দাঁড়ায় যে সেখানে সে কন্টিনিউয়াস হতে পারে না। কি করে এটা সম্ভব? ঠিক আছে, যাক, তাহলে আশা করি বুঝেছিস। আমি এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে এই কোশ্চেনটার জন্য দেখ এগুলোতে তাহলে কি হবে, যে কথাটা একটু আগে বললাম ওই স্টেটমেন্ট ফলো কর দেশ, যে এ সব জায়গায় এই ফর্মে যদি থাকে সব জায়গায় কন্টিনিউয়াস হবে, ওই পার্টিকুলার পয়েন্টগুলোতে ডিফারেন্সিয়েবল হবে না। তার মানে আলটিমেট কে এটা 1 আর এটা হচ্ছে কত 2, আচ্ছা এটা এক্স মাইনাস 2 হবে, ঠিক আছে? কোশ্চেনটা একটু ভুল আছে, এটা -2 হবে। হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে 1 আর 2, তাহলে 1 আর 2তে কি হবে, এ কখনো ডিফারেন্সিয়েবল হতে পারে না, ঠিক আছে? ডিফারেন্সিয়েবল এক্সেপ্ট 1 2, তাহলে এই একটা অপশন রয়েছে ডিফারেন্সিয়েবল এভরিওয়ার, এটা তো সম্ভব নয়। কন্টিনিউয়াস এক্সেপ্ট 1 2, না 1 2তে কন্টিনিউয়াস হবে, তাহলে এটাও ভুল। আনডিফাইন 1 2, এ তো 1 আর 2তে ডিফাইন হচ্ছে, 0 হচ্ছে, কোনো সমস্যা নেই, তার মানে এটাও ভুল অপশান। তাহলে ডিফারেন্সিয়েবল হবে এক্সেপ্ট 1 আর 2, তাহলে 1 2 ছাড়া বাকি সমস্ত জায়গায় কি হবে, এটা ডিফারেন্সিয়েবল হবে, ঠিক আছে? ওকে, তার মানে কারেক্ট অপশন হচ্ছে দিস। চ্যাটে কেউ কিছু একটা লিখেছিস দেখি, হ্যাঁ ওকে। তাহলে এই ধরনের অঙ্কগুলো এভাবে ভাবনা চিন্তা করব, জাস্ট এই ফর্ম, অনেক অঙ্ক দেখবি এরকম পাবি, এই ফর্মটাকে জাস্ট একটু মনে রাখ, ঠিক আছে? বা খাতাতে একটু নোট ডাউন করে রাখ, তাহলেই হবে। চলো এবার নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা, এই অঙ্কটা দেখ, ঠিক আছে? এই অঙ্কটা কি বলছে, এই অঙ্কটা কি বলছে না, ফাংশনটা এভাবে ডিফাইন করা রয়েছে, বলছে এফ ড্যাশ হাফ এর ভ্যালুটা বের করো। এফ ড্যাশ হাফ এর ভ্যালুটা -2, না হাফ, না +2, না ডাস ডট এক্সিস্ট, এগুলো দেওয়া রয়েছে। মানে ডেরিভেটিভ বের করতে হবে, হাফ 1/2 পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালু বের করতে হবে। তো ফাংশনটাকে আগে ব্রেক করে নে, তাহলে এফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স প্লাস 1 প্লাস এক্স মাইনাস 2, এইটা আমার দেওয়া রয়েছে, ঠিক আছে? ফাংশনটা আমার কি দেওয়া রয়েছে, এমনটা দেওয়া রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটা -2 হবে, সরি -1 হবে, এটা ঠিক করে নে, কোশ্চেনটা একটু ভুল আছে, ঠিক আছে? ওকে, তাহলে ফাংশনটা ধর এমনটা দেওয়া রয়েছে, ভালো কথা। তাহলে 1 আর 2 মানে ইন্টারভালটাকে এভাবে ভাব, তাহলে এটা 1 আর 2, এখানে এই যে দুটো পয়েন্ট রয়েছে, তাহলে এদিকে -∞, এদিকে +∞, তাহলে -∞ থেকে 1 মানে সেই সমস্ত এক্স যারা 1-এর থেকে ছোট, এটার জন্য ভাববো। আর এই পোর্শনটার জন্য ভাববো 1 থেকে 2 এর মধ্যে, 1 থেকে 2 এর মধ্যে, এটার মধ্যে ভাববো, ঠিক আছে? আর হচ্ছে 2 থেকে মানে এক্স যদি গ্রেটার দ্যান 2 হয় তার জন্য কি হবে সেটা আমরা ভাববো, ঠিক আছে? বা এটা ক্লোজ না নিয়ে এখানে ক্লোজও নিতে পারিস, কোনো সমস্যা নেই। এক্স হচ্ছে গ্রেটার দ্যান 2, এইরকম তিনটে কেস এলো, তাহলে টোটাল রিয়েল লাইনটা কভার হয়ে গেল। -∞ থেকে ইনফিনিটি টোটাল রিয়েল লাইন 1 আর 2 রয়েছে, ভেঙে নিলাম, তাহলে 1-এর এই দিকে, তার মানে 1-এর থেকে ছোট একটা পার্ট, আর 1 থেকে 2 পর্যন্ত একটা, 2-এর থেকে বড়, এটা ইকুয়াল করে দে। আইদার এখানে ইকুয়াল দিবি, নইলে এখানে ইকুয়াল দিবি, যে কোনো এক জায়গায়। হ্যাঁ, তাহলে এই রিজিয়ানের মধ্যে আমাকে কি করতে হবে, ভাঙতে হবে। তো এটাকে ভেঙে ফেলো ফাংশনটাকে, তাহলে এক্স যদি 1-এর থেকে ছোট হয় তাহলে মড আছে মানে পজিটিভ আনতে হবে, তাহলে -x - 1 মাইনাস
এক্স মাইনাস টু। ঠিক আছে, এবার 1 থেকে 2 এর মধ্যে ভাব কে পজিটিভ হচ্ছে কে নেগেটিভ হচ্ছে দেখে নে। তাহলে 1 থেকে 2 এর মধ্যে যদি হয় 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2, 1 হয়ে গেলে এটা 0, আর 1 এর থেকে বড় হলে এটা পজিটিভই থাকছে, তার মানে আলটিমেট এটা এক্স মাইনাস 1ই আমি রাখবো। আর 2 এর থেকে ছোট হলে তাহলে এটা নেগেটিভ হচ্ছে, ওটাকে পজিটিভ আনার জন্য যেহেতু মড ফাংশন এভাবে লিখবো। আর একটা হচ্ছে এক্স গ্রেটার ইকুয়াল টু 2, যদি এভাবে নিই তাহলে এটাও পজিটিভ থাকছে আর এটাকেও পজিটিভ রাখতে হচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে যদি আমরা মড ফাংশনটাকে ভাঙি মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এমন একটা জায়গায় পৌঁছেছি। তাহলে যদি তাই হয় এটা কি হচ্ছে মাইনাস 2x প্লাস 1 প্লাস 2 মানে প্লাস 3, এক্স যদি লেস দ্যান 1 হয়। আচ্ছা এটা কি হচ্ছে এক্স কেটে যাচ্ছে প্লাস 2 মাইনাস 1 মানে 1, ক্যালকুলেশন একটু দেখবি, কোথাও যদি ভুল হয় আমাকে বলবি। এটা হয়ে যাচ্ছে 2x মাইনাস 3, তার মানে x যদি গ্রেটার ইকুয়াল টু 2 হয়। ঠিক আছে, তাহলে মোটামুটি ওভারঅল আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি ভাঙি আমরা এমনটা পাচ্ছি। ওকে, এমনটা পাচ্ছি। এবারে আমাকে কি বের করতে বলেছে, অপশানগুলোর দিকে তাকা দিস, এফ ড্যাশ হাফ বের করতে বলেছে। এফ ড্যাশ হাফ তার মানে কোন পয়েন্টে এক্সের ভ্যালু কত, হাফ। এখানে ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা সেটা চেক করতে বলেছে এবং তার ভ্যালুটা কত সেটা বের করতে বলেছে। সিম্পল কথা হচ্ছে দিস, কোশ্চেনটা হচ্ছে আমার এইটা, হাফ পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা সেটা আমাকে চেক করতে বলেছে এবং কি ভ্যালুটা দেবে সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে যদি তাই হয় তাহলে হাফ পয়েন্টটা কোথায় রয়েছে, মানে এক্স ইকুয়াল টু হাফ এই রিজিয়নের মধ্যে কোথায় রয়েছে, হাফ মানে একের থেকে ছোট, তার মানে 1/2টা এরকম একটা জায়গায় রয়েছে। তার মানে কোন ফাংশনটার দিকে তাকাতে হবে, এই ফাংশনটার দিকে তাকাতে হবে। কেন, এক্স ইকুয়াল টু হাফ তো একের থেকে ছোট, তার মানে এফ এক্সের ভ্যালু ওই যে মাইনাস 2x প্লাস 3 রয়েছে, এটার দিকে আমাকে তাকাতে হবে। ঠিক আছে, ওকে। একটা কাজ করি তাহলে, এইটা একটা পলিনোমিয়াল ফাংশন, মানে ডিটেলসে করছি না, ঠিক আছে, অপশানটা ঠিক করার জন্য যেটুকু প্রয়োজন সেরকমভাবে ভাবছি আমি। তাহলে দেখ এটা যদি এফ এক্স হয়ে থাকে, এফ ড্যাশ এক্স সমান এটাকে ডেরিভেটিভ করে যদি দিই আমি, তাহলে কি হবে, এটা 0, এটা -2, এক্স যখন লেস দ্যান 1 এটা হয়ে যাবে 0, 1 লেস ইকুয়ালস টু এক্স লেস দ্যান 2, এটা হয়ে যাবে কত 2, না কখন এক্স যদি গ্রেটার ইকুয়াল টু 2 হয়। দেশ তাহলে আমাকে এফ ড্যাশ হাফ বের করতে বলেছে, তাহলে এফ ড্যাশ হাফ সমান কি হবে না, হাফটা কি হচ্ছে একের থেকে ছোট, মানে ফাংশনের ভ্যালু কত -2, তাহলে এটা হয়ে গেল -2। ওকে, এইটা অপশানটা জাস্ট এভাবে আমরা করলাম, বা তুমি এটাকে ডেরিভেটিভ যেভাবে বের করা হয় ডেরিভেটিভের ফর্মুলা সেভাবেও তুমি করতে পারো, আলাদা অ্যান্সার আসবে না রে বাবা, একই অ্যান্সার আসবে। এই যে এফ ড্যাশ হাফ সমান কি হবে, লিমিট x টেন্ডস টু 1/2 এফ অফ এক্স মাইনাস এফ অফ হাফ বাই এক্স মাইনাস হাফ। যে ফর্মুলাটা তোরা একটু আগে দেখলি এখানেও বসাবি, বসিয়ে দেখবি এটাই পাবি। ওই যে বললাম আমার তো গোল ঘোরানো নিয়ে কথা, তাহলে যেভাবে খুশি ভাবনা চিন্তা করা যায়। আর একভাবে ভাবনা চিন্তা করা যেতে পারে, কীরকমভাবে জানিস তো, জিওমেট্রিক্যালি যদি আমরা ভাবি, জিওমেট্রিক্যালি যদি ভাবি তাহলে দেখ এক্স ইকুয়াল টু হাফ মানে কোনটা, এই পজিশানে রয়েছে, তাহলে আমরা কি জানি ওয়াই, আমরা কি জানি ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তার মানে এফ এক্সটাকে ওয়াই যদি ভাবি তার মানে এটা ইকুয়াল টু ওয়াই নিতে পারি, তাহলে ওয়াই ইকুয়াল টু -2x + 3। আমি পরেরগুলো নিচ্ছি না, কেন না আমার ওগুলো প্রয়োজন হবে না, কোন পয়েন্টে বের করতে বলেছে সেটা দেখ। আমাকে 1/2 পয়েন্টে বের করতে বলেছে, সেটা কোথায়, 1/2টা তো 1-এর থেকে ছোটো, মানে এখানে এই রিজিয়নে ফাংশনের ভ্যালু কত, এইটা তো, এটাই তো ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু এভাবে ধরে নে, তাহলে ওয়াই ইকুয়াল টু যদি এভাবে ধরে নিস তার মানে ওয়াই প্লাস 2x ইকুয়াল টু কত 3, তার মানে x বাই ভাগ করলে এটা 3/2, ঠিক করলাম তো, হ্যাঁ, প্লাস y/3 ইকুয়াল টু 1। দেখ তো রে বাবা এটা পেয়েছি কিনা, একটু জিওমেট্রি দিয়ে ভাবনা চিন্তা করছি। তাহলে যদি এভাবে হয় তার মানে আলটিমেট দিস, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 3/2, 0, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0, 3।
তো স্লোপ যদি বের করা হয় ছোটোবেলা থেকে পড়ে আসছিস, তার ফর্মুলা y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, তার মানে আলটিমেট y2 হচ্ছে 0 আর ওটা হচ্ছে -3 আর x2 হচ্ছে 3/2 মাইনাস 0, তার মানে আলটিমেট কত হচ্ছে এটা দেখ -3 2/3, 3 কেটে যাচ্ছে -2, তাহলে দেখ স্লোপটা পেয়ে গেলাম। ঠিক আছে, এভাবেও জিওমেট্রিক্যালি অনেক অঙ্ক করবি, খুব ফাস্ট হয়ে যায়। ঠিক আছে, জিওমেট্রি দিয়ে যদি ভাবনা চিন্তা করিস, তোকে বলেনি কেউ অ্যানালিসিসের অঙ্ক অ্যানালিসিসের মতো করে করতে হবে। ঠিক আছে, যেভাবে ভাবনা চিন্তা করতে পারিস কর, ঠিক ভাব, এই হচ্ছে কথা। তাহলে এভাবেও তুই স্লোপ বের করতে পারিস, বা মানে 1/2 পয়েন্টে যে ভ্যালুটা বের করতে বলেছে সেটা বের করতে পারিস, অথবা তুই এভাবে বের করতে পারিস। ঠিক আছে, স্লোপ জিনিসটা কি সেটা মাথার মধ্যে থাকলেই তো হয়ে গেল। ঠিক আছে, বা ডেরিভেটিভ জিনিসটা কি সেটা মাথার মধ্যে থাকলেই হয়ে গেল। বাকি এবার তুই তোর মতো চিন্তা ভাবনা করে নে। ওকে, বুঝেছিস কিভাবে ভাবলাম? বড্ড ফাস্ট বলা হয়ে যাচ্ছে নাকি রে? আমি তো তোরা জানিস বলে মানে আমার মনে হচ্ছে ওই জন্য বেশি ফাস্ট বলে যাচ্ছি। বুঝেছিস রে বাবা? জলদি রিপ্লাই কর যে কিভাবে ভাবনা চিন্তা করলাম। ফাস্ট হচ্ছে না তো? আরও কি স্লো পড়াতে হবে? না, এটাও তো মাথায় রাখতে হবে, অনেক বছর ধরে তোরা এগুলোতে ডিটাচ, সবাই তো আর টাচে নেই। সঙ্গমিত্রা লিখেছে সেকেন্ড ওয়েটা নতুন ছিল। ও নতুন কিচ্ছু ছিল না রে বাবা, ও তোরা সব জানিস। এগুলো এমন নয় যে আমি রকেট সায়েন্সের কিছু একটা বলছি, এগুলো নতুন কিছু না, সবই জানিস, দীর্ঘদিন ডিটাচ আছিস তাই মনে নেই। ঠিক আছে, ও কোনো কিছু নতুন নয়। যেভাবে ভাবনা চিন্তা করলে সুবিধা হয় সেভাবে ভাবনা চিন্তা কর, তাহলেই হবে। ওকে, হ্যাঁ চলো তাহলে এবার আমরা নেক্সট অঙ্কর দিকে যাই নাকি? আচ্ছা, এবারে দেখ, দেশ এটা কি বলছে? এই অঙ্কটাও করার দরকার নেই, একদম মুখে মুখে অঙ্কগুলো করতে হবে, সব অঙ্ক করতে গেলে মুশকিল। এফ(x) = বক্স এক্স, বক্স ফাংশন দিয়ে দিচ্ছে। এবার বিভিন্ন ধরনের অপশান দিয়েছে, নট কন্টিনিউয়াস অ্যাট অল পয়েন্ট ইন আর, কাউন্টেবল নাম্বার অফ ডিসকন্টিনিউটি রয়েছে আর এর মধ্যে, আনকাউন্টেবল নাম্বার অফ ডিসকন্টিনিউটি, আর হচ্ছে কন্টিনিউয়াস ইন আর। এবার তোরা জানিস যে বক্স ফাংশন বা স্টেপ ফাংশন, আগের ক্লাসে তোদেরকে দেখালাম যে এফ(x) = যদি বক্স ফাংশন হয়ে থাকে, এটা 0 হয় 0 লেস ইকুয়ালস টু x লেস দ্যান 1 এ, -1 হবে কখন 1 লেস ইকুয়ালস টু x, সরি এটা -1 লেস ইকুয়ালস টু x লেস দ্যান 0, 1 লেস ইকুয়ালস টু x লেস দ্যান 2, এটার মধ্যে 1, এভাবে এগোচ্ছে, বাকিগুলো দেখলাম না। বক্স ফাংশন এভাবে ডিফাইন হয়। বক্স ফাংশনের গ্রাফটা কেমন হয়? একটা সাইড আঁকলেই হবে, বাকি সাইডগুলো আমি আঁকছি না। ঠিক আছে, এটা ধর 1, এটা 2, 3, 4, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে 0, তাহলে বক্স ফাংশনের গ্রাফ হবে এখান থেকে এই পর্যন্ত একটা, তারপরে 1 হবে 1 থেকে 2 এর মধ্যে, 1 থেকে 2 এর মধ্যে 1 মানে এখান থেকে এইটা, তারপরে আবার এখান থেকে এইটা, তারপরে আবার এভাবে এভাবে, তাহলে এই নেগেটিভ দিকে এই দিকেও আছে, নেগেটিভগুলো আর আঁকলাম না, এইভাবে রয়েছে। তাহলে দেখেই বুঝতে পারছি এই ফাংশনটা নিশ্চয়ই সব জায়গায় কন্টিনিউয়াস নয়। তাহলে এই যে এফ ইজ কন্টিনিউয়াস ইন আর, এটা আগে থেকেই ক্যান্সেল। ডিসকন্টিনিউয়াস কোথায়? এই জায়গাগুলোতে কাটা রয়েছে, ইন্টিজার পয়েন্টগুলোতে সে ডিসকন্টিনিউয়াস। এবারে কোশ্চেন হচ্ছে শুধু ডিসকন্টিনিউয়াস কথাটা বলেনি, এবারে ডিসকন্টিনিউয়াসের সঙ্গে আবার কিছু একটা বলে দিচ্ছে, সেটা একটু দেখ। হ্যাঁ, সঙ্গমিত্রা জাম্প ডিসকন্টিনিউটি বলছে, সঙ্গমিত্রা বলেছিস বি, হ্যাঁ গুড, এটাই ঠিক বলেছিস। সায়নও বলেছিস বি, একদম ঠিক অ্যান্সার দিয়েছিস রে বাবা, একদম ঠিক কথা বলেছিস, ঠিক অ্যান্সার দিয়েছিস, এটাকে আমি মুছে ফেললাম। তাহলে দেখেই বুঝতে পারছিস যে ফাংশনটা এই ইন্টিজার পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউটি আছে। এবার কোশ্চেন হচ্ছে এই যে কাউন্টেবল, কাউন্টেবল নাম্বার অফ ডিসকন্টিনিউটি না আনকাউন্টেবল নাম্বার অফ ডিসকন্টিনিউটি? কাউন্টেবল কখন বলবো?
ওই কোথায় পড়িয়েছিলাম জানিস তো, সেট ইন আরে এনুমারেবল সেট ডেনুমারেবল সেট যখন পড়াই ওই জায়গাটাতে এগুলো পড়িয়েছিলাম, ওই জায়গাটা এটা পেয়ে যাবি। কাউন্টেবল হবে কখন, আইদার সেটা ফাইনাইট হবে অথবা একটা ন্যাচারাল নাম্বারের সঙ্গে ওই সেটটার একটা বাইজেক্টিভ ম্যাপিং থাকবে, ঠিক আছে। ন্যাচারাল নাম্বারের সঙ্গে একটা বাইজেক্টিভ ম্যাপিং বা 1-1 ম্যাপিংও বলে দিতে পারিস, 1-1 করেসপন্ডেন্স থাকতে হবে, ঠিক আছে। যদি থাকে তাহলে সেটাকে আমরা কাউন্টেবল সেট আকারে বলতে পারি, জাস্ট এভাবে ভাব। তাহলে এই যে ডিসকন্টিনিউটিগুলো রয়েছে, ধর এই ডিসকন্টিনিউটিগুলোকে নিয়ে আমি একটা সেট তৈরি করলাম যার নাম দিলাম A1 A2 A3 ডট ডট করে চলছে, যতগুলো ডিসকন্টিনিউটি রয়েছে সবগুলোকে নিয়ে একটা সেট বানিয়েছি। এবারে আমি যদি একটা ম্যাপিং বানাই বা ম্যাপিং তৈরি করি সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে, এই সেটটার নাম ধর এস দিয়েছি, এস, যে এখানে সব ন্যাচারাল নাম্বারগুলো রয়েছে 1 2 3 4 এভাবে ডট ডট করে চলছে, শেষ নেই তার, কারণ সেট অফ ন্যাচারাল নাম্বার আনবাউন্ডেড অ্যাভাব। আর এখানে যে ডিসকন্টিনিউটিগুলো পেয়েছিস ধর এক একটা করে A1 A2 A3 ডট ডট করে চলছে, এরও শেষ নেই, কারণ ইন্টিজার এ তো শেষ নয়, গ্রেটেস্ট ইন্টিজারেরও শেষ নেই। এবার আমি যদি এদের মধ্যে একটা করে 1-1 করেসপন্ডেন্স খুঁজে পাবো, দেখ 1 এখানে, 2 এখানে, 3 এখানে, 4 এখানে, এভাবে পাচ্ছি। তার মানে একটা এই দুটো সেটের মধ্যে ন্যাচারাল নাম্বার আর পয়েন্ট অফ ডিসকন্টিনিউটিগুলোকে নিয়ে একটা সেট বানিয়েছি, এদের মধ্যে আমি একটা 1-1 করেসপন্ডেন্স খুঁজে পাচ্ছি বা একটা বাই ইনজেক্টিভ ম্যাপিং আমি খুঁজে পাচ্ছি। যদি এমনটা হয়ে যায় তখন কি বলতে পারি, ওটাকে আমরা কাউন্টেবল বলতে পারি, ঠিক আছে। তো এটা ডিসকন্টিনিউয়াস হচ্ছে কোথায়, তাহলে এফ হ্যাজ কাউন্টেবল নাম্বার অফ ডিসকন্টিনিউটি। তাহলে ডিসকন্টিনিউটি আছে এটা তো আগে বুঝলাম, এবং কতগুলো কীরকম ডিসকন্টিনিউটি আছে আছে কাউন্টেবল নাম্বার, এমন নয় যে আনকাউন্টেবল, ঠিক আছে। এবার কাউন্টেবল আর আনকাউন্টেবলের ডেফিনেশান, কাউন্টেবলটা বললাম, আনকাউন্টেবলটা এই মুহূর্তে লাগবে না বাবা, 9-10-এর জন্য তো লাগবেই না, তো যতটুকু দরকার সেটুকু আমি বলছি, তার বেশি আমি এগোচ্ছি না, ঠিক আছে। ওই যদি কারোর মনে হয় এনুমারেবল ডেনুমারেবল যে জায়গাটা পড়িয়েছিলাম ওই জায়গাটা একটু দেখে নিবি তাহলেই হবে, ঠিক আছে। সেট ইন আর এর মধ্যে ওখানে পড়িয়েছিলাম। আচ্ছা, তাহলে আলটিমেট আমরা দেখলাম কি না, ডিসকন্টিনিউটি তো থাকছে, এটা তো কনফার্ম, এবং এই ডিসকন্টিনিউটিগুলো কাউন্টেবল নাম্বার অফ ডিসকন্টিনিউটি রয়েছে, ওকে। চলো নেক্সট অঙ্কতে যাই। চলো এই অঙ্কটা করানোর দরকার নেই, মুখে মুখে বল, জলদি বল কি করা যায়। এই অঙ্কটা পারবি, জলদি রিপ্লাই কর, জলদি রিপ্লাই কর সবাই। কি বলেছে ফাংশনটাতে, ফাংশনটাতে বলছে fx ইকুয়াল টু এক্স মড এক্স, এক্স বিলংস টু আর, তাহলে এটাকে ভেঙে ফেল। আচ্ছা রিপ্লাই পেয়েছি আমি, দেখি বাকি লোকজন জলদি রিপ্লাই কর তো দেখি, জলদি রিপ্লাই কর জলদি, যার যা মনে হয় বল, ভুল হোক না রে, কে বারণ করেছে তোকে, ভুল হলে হবে, অসুবিধার কি আছে। এক্স যদি লেস দ্যান 0 হয় তাহলে মড এক্সটা কি হবে, মড এক্স কি হয়, মড এক্স সমান এক্স যদি লেস 0 হয় তাহলে মাইনাস এক্স হয়, আর এক্স ইকুয়াল টু 0-তে 0 হয়, আর এটা কি হয়, গ্রেটার 0 হয়। আরও বেশ কয়েকজনের রিপ্লাই পেয়েছি, এই তো গুড, আরও বেশ কয়েকজনের রিপ্লাই পাওয়া গেছে, ঠিক আছে। চলো তাহলে এমনটা পেয়েছি, তাহলে যদি তাই হয়ে থাকে এবারে তুই কি পাবি, তাহলে এক্স রয়েছে মাইনাস এক্স, তার মানে মাইনাস এক্স স্কোয়ার, এখানে এক্স ছিল তাহলে এটা তো 0ই হবে, কিছু করার নেই, আর এটা এক্স স্কোয়ার, এক্স যেহেতু গ্রেটার 0, ঠিক আছে। মড এক্সের জায়গায় মাইনাস এক্স বসা, ওই তো ভেঙে লিখলাম, এটা পাচ্ছিস। তাহলে এই ফাংশনটা বলছে কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল, কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল অনলি অ্যাট এক্স ইকুয়াল টু 0, আর ডিফারেন্সিয়েবল ফর যে কোনো রিয়েল নাম্বার এক্সেপ্ট 0, ডিফারেন্সিয়েবল ফর অল রিয়েল এক্স, এভাবে অপশানগুলো দেওয়া রয়েছে। আচ্ছা তোরা কোন অপশানটা বলেছিস, আচ্ছা সি অপশানটা সবাই বলেছিস, ঠিক আছে।
তোরা সি অপশানটা সবাই বলেছিস, মানে ডিফারেন্সিয়েবল হবে 0 পয়েন্টে ছাড়া বাকি সব জায়গায় ডিফারেন্সিয়েবল হবে, এটা তোদের কথা, তাই তো? সিটা বলেছিস তো অ্যান্সার দেখলাম। আচ্ছা, সি অপশন মানে ডিফারেন্সিয়েবল হবে এটা এক্সেপ্ট, আচ্ছা তোরা বলছিস এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়, এটা 0 পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয় তোদের বক্তব্য। যা, এবার সব আবার অপশান চেঞ্জ হয়ে যাচ্ছে, কি ব্যাপার রে? তো সব জায়গায় ডিফারেন্সিয়েবল, এভরিহোয়ার ডিফারেন্সিয়েবল, সেম অঙ্ক রে বাবা, এগুলো আর নতুন কি? যখন এই টাইপের অঙ্ক তো কতগুলো হলো, আর নতুন করে কি বলবো? এগুলো ভুল অ্যান্সার দিস না রে বাবা, এগুলো ভুল অ্যান্সার দিস না। হ্যাঁ, আচ্ছা কেউ কেউ তোরা সি অ্যান্সারটা বলছিস কেন? যে 0 পয়েন্টের কেউ দেখছি বলছিস সি হবে, সি হলে কি বলছে? ডিফারেন্সিয়েবল হবে এক্সেপ্ট অ্যাট এক্স ইকুয়াল টু 0, মানে এক্স ইকুয়াল টু 0তে ডিফারেন্সিয়েবল নয়, তোদের কথা অনুযায়ী এক্স ইকুয়াল টু 0তে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়, ঠিক আছে? তো লেফট হ্যান্ড এল এফ ড্যাশ 0 আর এফ ড্যাশ 0 এ দুটো বের কর, রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ দুটোকে বের কর। একটু আগে তোদেরকে দেখিয়েছি, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স মাইনাস এফ অফ 0 বাই এক্স মাইনাস 0, এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স মাইনাস এফ 0 বাই এক্স মাইনাস 0, 0 মাইনাস মানে 0 থেকে ছোট যদি হয় দিস, তার মানে এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, এটা 0 মাইনাস হলে এটা হয়ে যাচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, 0তে তো 0, তার মানে আলটিমেট এক্স থাকছে, তার মানে 0, এটা হয়ে যাচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এটা এক্স স্কোয়ার বাই এক্স, তার মানে আলটিমেট সেই 0ই করে দিলাম, একটা এক্স কেটে যাবে 0। তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো তো ইকুয়াল হচ্ছে, তার মানে আলটিমেট কি? যেহেতু দুটো ইকুয়াল তার মানে তো 0 ডিফারেন্সিয়েবল, কিন্তু এখানে তো বলছে এক্সেপ্ট 0, তার মানে তো সির অপশানটা হতে পারে না, তোরা সি অ্যান্সারটা দিচ্ছিস কেন? সিটা কি করে হবে? সিটা কি করে হবে? 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হচ্ছে, আর বাকি সমস্ত জায়গা তো ডিফারেন্সিয়েবল হবেই, দেখতেই পাচ্ছিস। এমনিতে ডেরিভেটিভ জাস্ট জেনারেল ওয়েতে ভাব, বেশি জটিল করে ভাবিস না। এটাকে ডেরিভেটিভ করলে কি হবে? মাইনাস 2x, এক্স যদি লেস 0 হয় এটাকে ডেরিভেটিভ করলে কি হবে? 2x। তাহলে এক্স যদি গ্রেটার 0 হয় এটা কি আনডিফাইন হচ্ছে? যে কোনো পজিটিভ নাম্বারের জন্য এটা কখনো আনডিফাইন হবে? এটা হচ্ছে কি? হচ্ছে না, তার মানে ডেরিভেটিভ করে হবে, এভাবে একদম সোজা ওয়েতে নইলে ভাব। আবার এক্স যদি লেস 0 হয় তার মানে আলটিমেট কি হচ্ছে? এখানে কোন নেগেটিভ নাম্বার এক্সের জায়গায় বসালে আনডিফাইন হচ্ছে? হচ্ছে না, কোনো একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছি, তার মানে কি হচ্ছে? আমি ডিফারেন্সিয়েবল হচ্ছে। আর 0তে সমস্যা ছিল, তো 0তে তো দেখলি যে 0তে ডিফারেন্সিয়েবল হচ্ছে, তার মানে এটা সব জায়গায় ডিফারেন্সিয়েবল। তোরা মাঝখানে সি অ্যান্সারটা কেন দিচ্ছিলি না? ডি অনেকে অ্যান্সার দিয়েছিস। আচ্ছা সৌরভ আবার বলেছিস কন্টিনিউ হবে, মানে কন্টিনিউ কি হবে? অপশানে বলেছে কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল, আমি তো ডিফারেন্সিয়েবল দেখতে পাচ্ছি, তাহলে নট ডিফারেন্সিয়েবল আছে মানে এটা আগে ক্যান্সেল। আর এখানে বলছে কন্টিনিউয়াস অনলি অ্যাট এক্স ইকুয়াল টু 0, আদৌ কি তাই যে শুধুমাত্র এক্স ইকুয়াল টু 0তে কি ডিফারেন্সিয়েবল? বাকি জায়গায় কি ডিফারেন্সিয়েবল হচ্ছে না? বাকি সমস্ত জায়গাও তো ডিফারেন্সিয়েবল হচ্ছে, তার মানে এই ডিফারেন্সিয়েবল অ্যাট অনলি এক্স ইকুয়াল টু 0 আছে থাকার জন্য এটা আরও আগে ক্যান্সেল হয়ে গেল, তার মানে একমাত্র এইটা, এছাড়া উপায় নেই, ঠিক আছে? ওকে চলো নেক্সট অঙ্কতে যাই। এটা আর আমি করাচ্ছি না বাবা, তোর অঙ্কটা করবি, ঠিক আছে? 2 মিনিট সময় দিলাম, এটার অ্যান্সার দে। ওই লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড বের করতে বলেছে ডেরিভেটিভ। ফাংশনটা এফ এক্স ইকুয়াল টু সাইন মড এক্স মাইনাস 1 দেওয়া রয়েছে,
তাহলে এক্স ইকুয়াল টু 1-এ লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের কার কি ভ্যালু হবে সেটা বের করতে বলেছে। এটা 2 মিনিটের মধ্যে করে ফেল, এটা অন্তত করে ফেলা উচিত। জলদি রিপ্লাই কর, জলদি জলদি। ওকে, একজনের অ্যান্সার পেয়েছি, বাকি লোকজন এটা এই অঙ্কটা নিজেরা করবি, সবাই রিপ্লাই দিবি এটা, সবাই। আমি সবার কাছ থেকে এটা আশা করব, কেউ যেন বাদ না যায় যে কজন লাইভ ক্লাস করছে, কারণ ওই লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে দিচ্ছে, প্রাইমারি স্কুলের বাচ্চারাও পারবে, ঠিক আছে? হ্যাঁ, এবার তোরা বলবি স্যার তাদের আবার ডেরিভেটিভ কবে শিখলো তারা? ঠিক আছে, করে ফেল, করে ফেল। সবার রিপ্লাই দে। হ্যাঁ, এত সময় দেওয়া যাবে না এগুলোতে, সুপারসনিক ভেলোসিটিতে অঙ্ক করতে হবে। এই তো বেশ কিছু লোকজনের রিপ্লাই পেয়েছি। হ্যাঁ রে শ্রাবণী, এতক্ষণ পরে স্বর্ণেন্দু আর শ্রাবণী এতক্ষণ পরে ক্লাসে জয়েন করছিস, 1 ঘন্টা ক্লাস হয়ে গেল। হ্যাঁ, তোরা কোথায় যে থাকিস মাঝে মধ্যে। না এখন তোদেরকে, না এখন তোদেরকে আর বেশি কিছু বলা যাবে না, কারণ এখন তোরা বড় হয়ে গেছিস। হ্যাঁ, যখন অনার্সে পড়তিস তখন নালে একটু ছোট ছিলিস, তখন নালে বকে ঝোঁকে গাল দিয়ে পড়, এটা কর ওটা কর বলা যেত, এখন আর বেশি কিছু বলা যাবে না। মাঝে মধ্যে আমি ভুলে যাই যে তোরা বড় হয়ে গেছিস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, না না, এই ঠিক বলেছি, স্বর্ণেন্দু লিখেছে স্যার পড়াতে গেছিলাম, একদম ঠিক কথা। এই জন্য বললাম রে বাবা, আমি না ভুলে গেছিলাম, ঠিক আছে? ভুলে গেছিলাম, অভ্যাস না। হ্যাঁ, যে কখনো যদি কাউকে দেখি যে ক্লাসে অফ রয়েছে তো, বা দেরি করে জয়েন করেছে, তো আমি তো ধরবো। তো এটা এতদিনের অভ্যাস, তো সেই অভ্যাস থেকে কি আর এত সহজে বেরোনো যায়? কিন্তু এখন তো বুঝতে হবে যে যাদের পড়াচ্ছি আমি এখন, তারা কেউ না কেউ প্রত্যেকে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত, ঠিক আছে? কেউ টিউশন পড়ায়, কেউ কোনো, প্রত্যেকেই কোনো না কোনো কাজকর্ম করে তারপরে যতটা সম্ভব সে পড়াশোনা এখন করছে, এটা বুঝতে হবে আমাকে, ঠিক আছে? হয়ে যাবে, আর কদিনের মধ্যে আমি বুঝে যাব, না তোদের বেশি আর বকাঝকা যাবে না, ঠিক আছে? তোরা এখন বড় হয়ে গেছিস, সেটা আমি ভুলে গেছিলাম। ওকে, ঠিক আছে, তাহলে কয়েকজনের অ্যান্সার পেয়েছি, বাকি লোকজনের অ্যান্সার পাইনি। আমি ধরে নেব বাকি লোকজনরাও পেরেছে, ঠিক আছে? এটা না পারার মতো কিছু নেই। হ্যাঁ, এটা এমন নয় যে এটা বিশাল একটা চাপের অঙ্ক, সেটা নয়, এটা সিম্পল একটা টাইপের অঙ্ক রয়েছে, সবাই পারবে, ঠিক আছে? আচ্ছা, এইবারে এই অঙ্কটা একটু দেখো তো, এই অঙ্কটা করা যাক। কি বলছে? ফাংশনটা বলছে এফ এক্স সাইন এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল টু 0 আর 1 এক্স ইকুয়াল টু 0, 0তে কন্টিনিউয়াস হবে না, 0তে
কন্টিনিউয়াস হবে কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না, জিরোতে ডিফারেন্সিয়েবল হবে, নট বাউন্ডেড, বলছে ফাংশনটা বাউন্ডেড হবে না। ঠিক আছে, এই কন্ডিশনগুলো চাপানো রয়েছে। তাহলে এটা কিভাবে করা যেতে পারে দেখ। আচ্ছা আমাকে একটা কথা বল, ডিফারেন্সিয়েবল যদি হয় তাহলে কন্টিনিউয়াস হবে। একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস হলে ডাজ নট ইমপ্লাই ডিফারেন্সিবিলিটি। ওকে, এবারে একটা ফাংশন যদি নট ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেটা কি, আমি বললাম ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়। যদি ফাংশনটা ডিফারেন্সিয়েবল না হয় তাহলে সেটা কি ইমপ্লাই করবে নট কন্টিনিউয়াস? এটা কি হয়? ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয় তাহলে কি সেটা রিপ্লাই করবে যে নট কন্টিনিউয়াস? কি মনে হয় তোদের? ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কখনো ডিফারেন্সিবিলিটিতে ইমপ্লাই করে না। ঠিক আছে, আমি বললাম ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়, তাহলে সেখান থেকে আমি কি বলবো যে নট কন্টিনিউয়াস? আচ্ছা, সৌরভ বলছে ক্যান নট ডিসাইড সঙ্গমিত্রা না, মানে দুজনে একই অ্যান্সার দিয়েছে। বাকি লোকজনের কি মনে হচ্ছে যদি ফাংশনটা ডিফারেন্সিয়েবল না হয় তাহলে এখান থেকে কি আমি বলে দেবো যে ফাংশনটা কন্টিনিউয়াস হবে না? না, এই তো হবে না। গুড, ঠিক আছে, এটাই জানার ছিল। এবার যা, কোথায় চলে গেল? হ্যাঁ, এবারে দেখ, এবারে অঙ্কটার দিকে তাকা। চাপের কিছু নেই, কন্টিনিউটি চেক করতে বলেছে আর ডিফারেন্সিবিলিটি চেক করতে বলেছে। ফার্স্ট কথা হচ্ছে এইটা। তো লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স, তাহলে জিরোতে কন্টিনিউটি যদি চেক করতে চাই লিমিট এক্স টেন্স টু জিরো, এটা কি হবে সাইন এক্স বাই এক্স, এটা সমান 1 হয়, আমাদের জানা, অজানা কিছু নয়, স্ট্যান্ডার্ড লিমিট। তাহলে এটা যদি হয় এটা সমান এফ অফ জিরো এক্স ইকুয়াল টু জিরোতে তো 1 রয়েছে, এফ অফ জিরোতে ইকুয়াল হচ্ছে, তার মানে কন্টিনিউয়াস। তাহলে আমি বুঝলাম কন্টিনিউয়াস যে অপশানগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা হবে। আচ্ছা, এটা বলেছে এ কন্টিনিউয়াস নয়, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, আর এখানে একটা কন্টিনিউয়াস রয়েছে বাট নট ডিফারেন্সিয়েবল। এবার তাহলে ডিফারেন্সিবিলিটিটা চেক কর, কারণ ওখানে একটা অপশানে কন্টিনিউয়াস রয়েছে, তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস। এবার ডিফারেন্সিবিলিটি চেক কর জিরোতে, তাহলে এফ ড্যাশ জিরো সমান কী হবে না লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স মাইনাস এফ জিরো বাই এক্স মাইনাস জিরো, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু জিরোতে সাইন এক্স বাই এক্স, আর জিরোতে 1 বাই এক্স, এটা বাই এক্স 1, এটা ব্যাস। এবার লসাগু টসাগু যা হয় করে ফেল, আর তো কিছু করার নেই। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো লসাগু করলে এটা হয়ে যাবে সাইন এক্স বাই এক্স বাই এক্স স্কোয়ার, তাহলে 0/0 ফর্ম, জিরো বসালে 0/0 ফর্ম, এল হসপিটাল রুল, উপরেরটার ডেরিভেটিভ নিচেরটার ডেরিভেটিভ, তাহলে এটা হয়ে যাবে cos x বাই 2x। আবার 0 বসালে cos 0 এর ভ্যালু 1 না, আচ্ছা এটা সাইন কোথাও ভুল হলো নাকি বলতো?
এটা 2x sin x মাইনাস এক্স। ও আচ্ছা, এটা 1 ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই ভাবছি কি হলো, ফর্ম আসছে না কেন। আচ্ছা, এটা 1 ছিল, এক্সের ডেরিভেটিভ তো 1 হবে, এই এক্সটা বাদ দিয়ে গেছিলাম। তাহলে -1, এবার 0 বসালে 1/1, আবার 0/0 ফর্ম। তাহলে আবার ডেরিভেটিভ লিমিট x টেন্ডস টু 0, cos x এ হচ্ছে মাইনাস সাইন এক্স, আর এটা হচ্ছে 2, তার মানে আলটিমেট এটা হচ্ছে 0। সাইন 0 ভ্যালু কত? 0। তাহলে 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবলও হচ্ছে, কিন্তু ওটা নট ডিফারেন্সিয়েবল আছে, তো ডিফারেন্সিয়েবল হচ্ছে, নট ডিফারেন্সিয়েবল, তার মানে এটা হবে না। এফ ইজ ডিফারেন্সিয়েবল, আচ্ছা আচ্ছা, তার মানে শুধুমাত্র, আচ্ছা কন্টিনিউটিটা চেক না করলেও হতো, বুঝলি, শুধু এই ডিফারেন্সিবিলিটিটা চেক করলেই হয়ে যেত। এক্স ইকুয়াল টু 0তে ডিফারেন্সিয়েবল, তার মানে 0তে তো কন্টিনিউয়াস হবে। তাহলে এটা না বের করে একেবারে শুধু এখান থেকে শুরু করলেই ভালো হতো, ঠিক আছে, বেকার বেকার ইয়েটা করলাম, কন্টিনিউয়াসের কেসটা করলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে না, 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হচ্ছে, এখান থেকে বুঝতে পারছি কি f'0 ইকুয়াল টু দিস, ফাইনাইট ভ্যালু পেয়েছি, তার মানে এফটা কি হচ্ছে, ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট x ইকুয়াল টু 0, তাহলে 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল, তার মানে অপশান হচ্ছে এইটা কারেক্ট। আচ্ছা, আর আচ্ছা ফাংশনটা বাউন্ডেড হবে কি হবে না? অবশ্যই বাউন্ডেড হবে, এর মড ভ্যালু কত, 1-এর থেকে ছোট হবে। এখানে বলেছে নট বাউন্ডেড, কিন্তু অবশ্যই ফাংশনটা বাউন্ডেড, তার মানে এই অপশানটাও হবে না, ঠিক আছে। ওকে, চলো তাহলে এবার নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা, এবারে দেখ, এই অঙ্কটা তোদের বাড়ির জন্য ছেড়ে গেলাম, একই টাইপের অঙ্ক পিএসসিতে কবে একটা এসছিল, পিএসসি বোধহয় 2019-এ না 19, এক্স্যাক্ট মনে পড়ছে না সালটা, কত সালে একটা এটা এসছিল, সালটা ঠিক মনে নেই, পিএসসিতে এই কোশ্চেনটা এসছিল, ঠিক আছে। এটা একটু তাহলে সবাই করে নিবি, ঠিক আছে। ও আচ্ছা, 2012-তে এসছিল, পিএসসিতে 2012-তে এই কোশ্চেনটা এসেছিল, পারবি, এটা কিছু নেই, এই টাইপের অনেকগুলো অঙ্ক হয়েছে, মড ফাংশনটাকে ভেঙে দিবি, তাহলেই গল্প শেষ, ঠিক আছে। ওকে, চলো এই অঙ্কটা তোদের জন্য ছেড়ে গেলাম। আচ্ছা, এই অঙ্কটা একটু করানো যাক, এই অঙ্কটা বেশ ভালো একটা অঙ্ক। কি বলছে, এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইন্টু এফ ওয়াই, এভাবে ডিফাইন করেছে ফাংশনটাকে। তাহলে কি বলছে, এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইন্টু এফ অফ ওয়াই, যে কোনো রিয়েল নাম্বারের জন্য এটা হবে। আর কি কি ডেটা দেওয়া রয়েছে না, বলা আছে আমাকে f3-র ভ্যালু কত, 3 বলা আছে, f'0 সমান কত, 11 বলা আছে। তাহলে আমাকে কার ভ্যালু বের করতে হবে, f'3-এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে কি হচ্ছে, f'3 এর ভ্যালুটা আমাকে বের করতে হবে, এই ডেটাগুলো দেওয়া রয়েছে। ওকে, চলো তাহলে দেখ, তাহলে কিভাবে ভাবনা চিন্তা করবি, এটাকে এই ফর্মুলাটা ইউজ কর ডিফারেন্সিবিলিটির, এই যে ফর্মুলাটার কথা একটু আগে তোদেরকে আমি একটু আগে দেখাচ্ছিলাম, মাঝে মধ্যে এটা ইউজ করলে এই ফর্মুলাটা, তাহলে সুবিধা হবে আমার। ডিফারেন্সিবিলিটির এই ফর্মুলাটা ইউজ কর, h টেন্ডস টু 0 দিস, তাহলে লিমিট এই যে h টেন্ডস টু 0 f অফ c প্লাস h এফ সি বাই এইচ, ঠিক আছে। এই ফর্মুলাটা ইউজ কর। তাহলে দেখ কি বলা আছে এখানে, নাও একটা একটা করে ভাব, f'0 ইকুয়াল টু 11, এই রেজাল্টটাকে নিয়ে ভাব, দেওয়া আছে। এবার f'0 মানে কি, এটা মানে হচ্ছে f', তাহলে f'0 হচ্ছে c এর জায়গায় 0, তার মানে লিমিট h টেন্ডস টু 0 f অফ h মাইনাস f অফ 0, সরি হ্যাঁ f'0, c এর জায়গায় 0, তাহলে এইটা হলো বাই h ইকুয়াল টু 11। দেখ তো রে বাবা, এটা পাচ্ছি কিনা, ঠিক আছে। এবারে f3-র ভ্যালু দেওয়া রয়েছে, f'0-র ভ্যালু দরকার, f'0-র ভ্যালু নেই এখানে, তাহলে f'0-র ভ্যালুটা কি করে বের করব,
এফ জিরোর ভ্যালুটা আমার দরকার, কারণ এফ থ্রির ভ্যালুটা আমার কোশ্চেনে দেওয়া রয়েছে। তাহলে একটা কাজ কর, এখানে আমার একটা কথা বলা আছে, যে কোনো রিয়েল নাম্বারের জন্য এই রেজাল্টটা হোল্ড করে, তার মানে 0 আর 3-র জন্য হোল্ড করবে। তাহলে এফ অফ 0 প্লাস 3 এটার সমান লিখতে পারি এফ জিরো ইন্টু এফ থ্রি, কোনো সমস্যা নেই, লিখতে পারি যে কোনো রিয়েল নাম্বারের জন্য, যেটা যেহেতু এটা হোল্ড করছে। তার মানে এটা হচ্ছে কত, এফ থ্রি, আর এটা হয়ে যাচ্ছে এফ জিরো এফ থ্রি। এবার এফ থ্রির ভ্যালু কত রয়েছে, 3 রয়েছে। এফ থ্রির ভ্যালু কত রয়েছে, 3 রয়েছে। কেটে যাচ্ছে বোথ সাইড থেকে, বা বসাতে পারিস নাও পারিস। এফ থ্রি কেটে গিয়ে এটা এফ জিরোর ভ্যালু 1 পাচ্ছি। তাহলে এফ জিরোর ভ্যালু যেটা দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি, সেটা কত, 1। ওকে, যেটা আমার দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি 1। তার মানে আলটিমেট এটা হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এইচ মাইনাস 1 বাই এইচ ইকুয়াল টু 11। এবারে আমাকে ভ্যালু বের করতে বলেছে এফ ড্যাশ থ্রি, তাহলে ওই রেজাল্টটা ইউজ করেছি। এবার আমার এফ ড্যাশ থ্রির ভ্যালুটা বের করতে বলেছে। চলো তাহলে এফ ড্যাশ থ্রির ভ্যালুটা বের করি এবারে। তাহলে এফ ড্যাশ থ্রি এটার সমান কি হবে, দিস ফর্মুলা। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ সি এর জায়গায় 3 প্লাস এইচ মাইনাস এফ অফ 3 বাই এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ 3 প্লাস এইচ, এই যে ডিফাইন রয়েছে, এটাকে তাহলে আমি কি লিখতে পারি, এফ থ্রি ইন্টু এফ এইচ, এভাবে বলা আছে যে কোনো রিয়েল নাম্বারের জন্য, মাইনাস এফ থ্রি বাই এইচ, এমনটা পেয়েছি। আচ্ছা, এফ থ্রির তো একটা কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া আছে 3, কমন নিয়ে বাইরে বের করে দে। তাহলে এফ থ্রি এটা হয়ে যাচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ এইচ মাইনাস 1 বাই এইচ। তাহলে এটা হয়ে গেল এফ থ্রি, আর এটার ভ্যালুটা কি, দিস 11। লিমিট এইচ টেন্ডস টু 0 এফ এইচ মাইনাস 1 বাই এইচ ইকুয়াল টু কত, 11। তাহলে এটার ভ্যালুটা হচ্ছে 11, আর এফ থ্রির ভ্যালু কত ছিল, 3। তাহলে 3 ইন্টু 11 তার মানে 33। তাহলে 33 অপশানটা কোথায়, এই যে, তার মানে অপশান সিটা হচ্ছে কারেক্ট। একটু অন্যরকম অঙ্কটা, মানে ক্যালকুলেশন পোর্শন রয়েছে, আগের মতো নয় আর কি, ঠিক আছে। হ্যাঁ, এই তো একটু ক্যালকুলেটিভ পোর্শন রয়েছে, আর কিছু না। ওকে, আচ্ছা, এবারে এটা আর একটা অঙ্ক, এগুলো একটু অন্য টাইপের অঙ্ক, একটু বাবা অঙ্কগুলো দেখে নে। এফএক্স হচ্ছে, কোশ্চেনে বলছে কি, এফএক্স হচ্ছে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইন এক্স, মানে একটা 2 ডিগ্রি পলিনোমিয়াল। আর বলা আছে এফ ওয়ান ইকুয়াল টু এফ অফ মাইনাস 1। তিনটে নাম্বার এ বি আর সি এরা এপিতে আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেস, এরা কিসে আছে, এপিতে আছে। যদি এমনটা থাকে তাহলে এফ ড্যাশ এ, এফ ড্যাশ বি, এফ ড্যাশ সি এরা কোন ফর্মে থাকবে, এপিতে থাকবে, জিপিতে থাকবে, অ্যারিথমেটিক প্রোগ্রেস, জিওমেট্রিক প্রোগ্রেস না হারমোনিক প্রোগ্রেস, কোনটাতে থাকবে সেটা আমাকে দেখাতে বলেছে। ঠিক আছে, দেখ সলিউশনটা কিভাবে করা যায়। আমাকে এফএক্স হচ্ছে একটা কোয়াড্রেটিক 2 ডিগ্রি একটা পলিনোমিয়াল এক্সের বলা আছে। তাহলে আমি ধরে নিলাম এর জন্য এফএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। ঠিক আছে, আমি ধরে নিলাম, যেহেতু 2 ডিগ্রি পলিনোমিয়াল বলেছে, তাহলে আমি ধরে নিলাম এফএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। ঠিক আছে, ওকে। আর কি ডেটা দেওয়া রয়েছে এখানে না, এফ অফ 1 ইকুয়াল টু এফ অফ মাইনাস 1 বলা আছে। এ বি আর সি তিনটে কিসে আছে, এপিতে আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেসে রয়েছে। তাহলে এ বি আর সি যদি এপিতে থাকে, এ বি আর সি এরা যদি এপিতে থাকে, তাহলে এ প্লাস সি ইকুয়াল টু 2b। এপিতে যদি থাকে তাহলে কি হবে, এ প্লাস সি ইকুয়াল টু 2b, নতুন কিছু নয়। ওকে, এভাবে পেয়েছি। এবারে এফ এক্স ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার হয়, আমাকে কি বের করতে হবে, সব ডেরিভেটিভ আছে। দেখ এখানে কি দেওয়া রয়েছে, এফ ড্যাশ এ, এফ ড্যাশ বি আর এফ ড্যাশ সি। তার মানে
এই পয়েন্টটা সব ডেরিভেটিভের ভ্যালু, তার মানে এটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2x, তাহলে এফ ড্যাশ এ সমান কী হবে, যেহেতু ওখানে আমার আছে এ সমান হবে এটা 2a, এর ভ্যালুগুলো বের করে নে। এফ ড্যাশ বি সমান হবে 2b, আর এফ ড্যাশ সি সমান কী হবে 2c। এগুলো দরকার, তাই আমি ভ্যালুগুলো বের করে নিলাম, ঠিক আছে, 2c এভাবে বের করে নিলাম, ঠিক আছে। এবারে দেখ, এবারে এফ ড্যাশ এ, এদেরকে নিয়ে একটু ভাবনা চিন্তা করি। এফ ড্যাশ এ প্লাস এফ ড্যাশ সি যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে দেখ এটা 2a প্লাস 2c এমন হচ্ছে, 2 যদি কমন নিয়ে নিস a প্লাস সি এমনটা হচ্ছে, হ্যাঁ 2 যদি কমন নিয়ে নিই তাহলে দেখ a প্লাস সি এমনটা হচ্ছে। তাহলে এমনটা যদি হয় a প্লাস সি মানে হচ্ছে এই যে পেয়েছি 2b, তাহলে 2 ইন্টু 2b এটা লিখতে পারি। আচ্ছা 2 ইন্টু 2b মানে হচ্ছে এফ ড্যাশ বি, তার মানে আলটিমেট দেখ আমি কি দেখতে পাচ্ছি এখান থেকে, এই এফ ড্যাশ এ এফ ড্যাশ সি দুটোর যোগফল 2 ইন্টু এফ ড্যাশ বি এর সঙ্গে ইকুয়াল হচ্ছে। তার মানে এরা কিসে আছে, এপিতে আছে। এই যে এপিতে থাকলে এভাবে লিখতে পারি, তার মানে এভাবে রয়েছে, তার মানে আলটিমেট কি হচ্ছে এফ ড্যাশ এ এফ ড্যাশ বি আর এফ ড্যাশ সি এরা কিসে রয়েছে, এপিতে আছে। এবার আমার একটা কোশ্চেন আছে, আচ্ছা তোরা কেউ, হ্যাঁ ব্যাস ঠিক আছে। এবার আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে এখানে কোয়াড্রেটিক পলিনোমিয়াল বলেছে, তো তুমি এই পলিনোমিয়ালটা কেন নিলে? তুমি তো এটাও তো একটা 2 ডিগ্রি পলিনোমিয়াল, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, এটা কি 2 ডিগ্রি নয়? এটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইন এক্স, এক্সের একটা 2 ডিগ্রি ইকুয়েশন, তো এটাও তো একটা এক্সের 2 ডিগ্রি ইকুয়েশন, 1 নিতে পারো 2 নিতে পারো, তো এটা নিলে কি হবে, বা এটা নেব না কেন, যদি না নিই কেন নেব না, আর এটা নিলে কি হবে? জলদি রিপ্লাই কর, দেখি কার কি বক্তব্য। কারণ পার্টিকুলার এই এক্স স্কোয়ারে নিতে হবে, কারণ এটাও 2 ডিগ্রি পলিনোমিয়াল, ওটাও 2 ডিগ্রি পলিনোমিয়াল, সমস্যাটা কোথায়? এই তো গুড, এইটাই আমি শুনতে চাইছিলাম। এটা নিলে আর একটা যে কন্ডিশন এখানে দেওয়া আছে এইটা ফুলফিল হচ্ছে না। যদি আমি এভাবে পলিনোমিয়ালটা নিই, একটা কমপ্লিট পলিনোমিয়াল নিই, তাহলে কি হচ্ছে, ওটা ফুলফিল হচ্ছে না, ঠিক আছে, গুড, এই তো ব্যাস, চলো গুড। এবারে দেখ নেক্সট অঙ্ক দেখি। এগুলো বাবা হচ্ছে থিওরি, প্রুফ করার দরকার নেই, স্টেটমেন্টগুলোকে মনে রাখতে হবে। এফ যদি কন্টিনিউয়াস হয় আর এফ ড্যাশ এক্সিস্ট করে থাকে এখানে, এফ ড্যাশ যদি গ্রেটার 0 হয়ে থাকে, ফর অল হবে ওটা, ফর অল মানে ওপেন ইন্টারভ্যাল এবি, তাহলে কি হবে এটা জানতে চেয়েছে, ঠিক আছে, তাহলে কি হবে এটা জানতে চেয়েছে, কি হবে, স্ট্রিক্টলি ইনক্রিজিং হবে, আবার কি স্ট্রিক্টলি ইনক্রিজিং। এগুলো হচ্ছে থিওরি বাবা, এইগুলো প্রুভ করার দরকার নেই, এগুলো হচ্ছে ওই মাপার বইয়েতে যাবি, কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটির যে বিখ্যাত বিখ্যাত থিওরিগুলো রয়েছে, বা আমি যে এটা দেবো, এই যে বোধহয় দেওয়া রয়েছে, হয়তো আমার মনে নেই, অ্যাপে যে নোটটা দেওয়া রয়েছে ওখানেও দেখবি দেওয়া রয়েছে, ঠিক আছে, এগুলো হচ্ছে বিখ্যাত বিখ্যাত থিওরিগুলো, ঠিক আছে, ওই থিওরিগুলো মোটামুটি একটু জানতে হবে, কারণ থিওরিটা তুই পরীক্ষাতে প্রুভ করতে যাবি না, গেলে তাহলে আর তো চাকরি পাওয়া সম্ভব নয়, ঠিক আছে,
তাহলে যে থিওরিগুলো দরকার সেগুলো কি করতে হবে, একটু জাস্ট দেখে রাখতে হবে, তাহলেই হলো। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট অঙ্কটা দেখ কি বলছে। এই ধরনের ছোট ছোট অঙ্ক দিতে পারে, এগুলো সোজা টাইপের অঙ্ক, 9-10-এর জন্য উপযুক্ত অঙ্ক। এফএক্স হচ্ছে দিস ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন, কোন ইন্টারভালের মধ্যে এই ফাংশনটা স্ট্রিক্টলি ইনক্রিজিং হবে চেক করতে বলেছে। ঠিক আছে, সোজা টাইপের অঙ্ক এগুলো, এগুলো পরীক্ষাতে দিতে পারে 9-10-এর। ঠিক আছে, তাহলে ফাংশনটা কি দেওয়া রয়েছে, এফএক্স ইকুয়াল টু -2x এর কিউব -9x স্কোয়ার -12x + 1। ওকে, ফাংশনটা কি দেওয়া রয়েছে আমার, এটা দেওয়া রয়েছে। ব্যাস, ভালো কথা, চোখ কান বন্ধ করে ডেরিভেটিভ করে দে। ঠিক আছে, তাহলে f' ইকুয়াল টু কী হবে, -6x স্কোয়ার -18x -12। হ্যাঁ এইটা, এবার এগুলোকে একটু ফ্যাক্টর করার কথা ভাব। -6 কমন গেলে x স্কোয়ার প্লাস 3x 3 4 12 দেশ। হ্যাঁ সবগুলো মাইনাসই তো ছিল, হ্যাঁ -x স্কোয়ার, হ্যাঁ ঠিকই আছে। নে তাহলে 6 2 12 3 6 18, এটা 2 হবে, 2। ঠিক আছে, তাহলে -6 এটা x স্কোয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2, তাহলে f' ইকুয়াল টু -6, এটা হয়ে যাচ্ছে, এটা হয়ে গেল x যদি কমন নিস x প্লাস 2, এটা হয়ে যাচ্ছে x প্লাস 2, তাহলে f' ইকুয়াল টু -6 x প্লাস 2 x প্লাস 1। ঠিক আছে 1, তাহলে স্ট্রিক্টলি ইনক্রিজিং হবে কি ডিক্রিজিং হবে, তার জন্য কি করব, ডেরিভেটিভটা এভাবে করে নিলাম। ঠিক আছে, ওকে। এবার ইনক্রিজিংয়ের জন্য কি হবে, স্ট্রিক্টলি ইনক্রিজিং কখন হবে না, তার জন্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা গ্রেটার 0 হতে হবে। কোথায় হবে না, যেহেতু স্ট্রিক্টলি ইনক্রিজিং বলেছে তার জন্য কি হবে, থিওরি এটা আর কিছু না, যে স্ট্রিক্টলি ইনক্রিজিং যেহেতু বলেছে তাহলে এটা কি হবে, গ্রেটার 0 হতে হবে। তাহলে আলটিমেট f' গ্রেটার 0 যদি হয় তাহলে কোথায় গ্রেটার 0 হবে না, দেখ -6 x প্লাস 2 x প্লাস 1 এটাকে গ্রেটার 0 হতে হবে। এবার কোশ্চেন হচ্ছে এইটা গ্রেটার 0 কখন হতে পারে, এইটা যেটা গ্রেটার 0 যেটা রয়েছে সেটা কখন হতে পারে সেটা একটু ভাবতে হবে। ঠিক আছে, আর কিছুই নয়। এবারে দেখ, এটা যদি গ্রেটার 0 হয়, এখানে তাহলে দেখ x প্লাস 2 আর x প্লাস 1 এগুলোকে মাইনাস একটা রয়েছে, পজিটিভ হতে হবে, তার মানে এটাকে নেগেটিভ এটা পজিটিভ হতে পারে, অথবা এটা পজিটিভ এটা নেগেটিভ হতে পারে, যে কোনো একটা। তাহলে x প্লাস 2 নেগেটিভ যদি হয়, x প্লাস 1 গ্রেটার 0 হলে নেগেটিভ কোয়ান্টিটি আসছে, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা একটা কেস হতে পারে। অথবা x প্লাস 2 গ্রেটার 0 x প্লাস 1 লেস 0, এটাও হতে পারে। ঠিক আছে, এটাও হতে পারে। এবারে দেখ তো এখান থেকে x প্লাস 2 যদি লেস 0 হয়, তার মানে x হচ্ছে লেস দ্যান -2 আর x হচ্ছে গ্রেটার দ্যান -1। আর এখান থেকে দেখতে পাচ্ছে x গ্রেটার দ্যান 2 আর x লেস দ্যান -1। ঠিক করলাম তো, দেখ তো রে বাবা। তাহলে কোন রিজিয়ানটা হচ্ছে দেখ তো, এটা কি বলছে, x হচ্ছে -2 থেকে ছোট, এটা তো -2 থেকে ছোট, -1 থেকে আবার বড়, আচ্ছা -1 থেকে বড় মানে এই পজিশন, তাহলে -1 লেস দ্যান x লেস দ্যান -2। আর এটাই মনে হচ্ছে অপশানগুলোর দিকে একটু দেখতো, ও ওটাই তো রয়েছে না, কোথায় ভুল করলাম বলতো।
ও হো 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 হো, এখানে সরি সরি, না ঠিকই করেছি। এটা এটা -1 তো এখানে থাকবে, এখানে -2 লিখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিকই করেছি ওটা, ঠিক আছে, আমি ওখানে লিখে দিয়েছিলাম। হ্যাঁ এই যে ওই এখান থেকেই পেয়ে যাচ্ছি, ঠিক আছে দেশ। তাহলে -1 রয়েছে, এই যে এই অপশানটা কারেক্ট হচ্ছে। একটা বলেছে এক্স লেস দ্যান -2 পেয়েছি, আর হচ্ছে এক্স গ্রেটার দ্যান -1, তার মানে আলটিমেট -2 লেস দ্যান এক্স লেস দ্যান -1, এইটা ঠিক আছে। তাহলে কোনো একটা ফাংশান যদি এভাবে ইনক্রিজিং চেক করতে দেয়, তাহলে এভাবে ইনক্রিজিংটা চেক করে নিবি, ঠিক আছে। জাস্ট ডেরিভেটিভ করবি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে গ্রেটার 0 করে দাও। এবার দেখো এক্সের কোন রিজিয়ানের মধ্যে সেটা গ্রেটার 0 হচ্ছে, ব্যাস গল্প শেষ। ওকে, সিম্পল টাইপের অঙ্ক, কিচ্ছু নেই। আচ্ছা এবারে দেখ, রোলস থিওরেম বলছে একটা ফাংশন দেয়া রয়েছে, কন্টিনিউয়াস হতে হবে, ডিফারেন্সিয়েবল হতে হবে, এবং বলছে ফাংশনটা কন্টিনিউয়াস হবে, ডিফারেন্সিয়েবল হবে না, অপশানগুলো বলছে কন্টিনিউয়াসও হবে না, ডিফারেন্সিয়েবল হবে না, রোলস থিওরেম ইজ অ্যাপ্লিকেবল অন এফ, রোলস থিওরেম ইজ নট অ্যাপ্লিকেবল অন এফ। তো ফার্স্ট কথা হচ্ছে ফাংশনটা যেটা রয়েছে সেটা দেখেই বুঝতে পারছি আমরা এটা একটা পলিনোমিয়াল ফাংশন, তো এটা কন্টিনিউয়াস হবে, তার মানে কন্টিনিউয়াস হবে না, এটা একদম ডাহা মিথ্যে কথা। আর তুই যদি এটাকে ডেরিভেটিভ করে দিস, দেখ 2x - 2 এই রিজিয়ানের মধ্যে কখনো মানে আনডিফাইন বা এরকম কোনো ভ্যালু তুই পাচ্ছিস না, তুই যে কোনো ভ্যালু ফাইনাইট ভ্যালু পাবি, তার মানে এটা ডিফারেন্সিয়েবল হবে, তার মানে এই ফাংশনটা এই দুটো অপশান প্রথমেই ক্যান্সেল। এবার রোলস থিওরেম এটার উপর অ্যাপ্লাই হচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে। রোলস থিওরেম কি বলছে, রোলস থিওরেম কি বলছে মনে আছে? রোলস থিওরেম, এই থিওরিগুলো লাগবে, ঠিক আছে। দিস রোলস বলছে ফাংশনটাকে ক্লোজড ইন্টারভালের মধ্যে কন্টিনিউয়াস হতে হবে, ফাংশনটাকে ওপেন ইন্টারভালের মধ্যে ডিফারেন্সিয়েবল হতে হবে, আর এন্ড পয়েন্টে কি হতে হবে, ইকুয়াল ভ্যালু দিতে হবে। দিলে ওপেন ইন্টারভাল এবির মধ্যে একটা পয়েন্ট পাবো যেখানে f'(c = 0। তাহলে এই হচ্ছে রোলস থিওরেম। তাহলে রোলস থিওরেম বলছে কি না, ফাংশনটাকে ক্লোজড ইন্টারভাল এবির মধ্যে কন্টিনিউয়াস হতে হবে, ওপেন ইন্টারভাল এবির মধ্যে ডিফারেন্সিয়েবল হতে হবে, এন্ড পয়েন্টগুলোতে ইকুয়াল ভ্যালু দিতে হবে, f(a = fb)। যদি এমনটা হয়, সি একটা ভ্যালু পাবো ওপেন ইন্টারভাল এবির মধ্যে যেখানে f'(c = কি হয়, 0 হয়। ওকে চলো, তাহলে যদি তাই হয় ফাংশনটা কন্টিনিউয়াস হবে, এর মধ্যে দেখেই বুঝতে পারছি আমরা পলিনোমিয়াল ফাংশন এভরিওয়্যার কন্টিনিউয়াস, এবং এটার মধ্যে ডিফারেন্সিয়েবল হচ্ছে, কোনো সমস্যা নেই, দেখেই আমরা বুঝতে পারছি। ডেরিভেটিভ করে দে না, 2x ডেরিভেটিভ করলে কি পাবি, 2x - 2, এই এক্সের ভ্যালু যদি -1 থেকে 2 এর মধ্যে এখানে কিছু একটা বসাস, যে কোনো ভ্যালু নে, -1 থেকে 2 এর মধ্যে আনডিফাইন এমন কি হবে, যে কোনো একটা ফাইনাইট ভ্যালু পাবো, তার মানে ডিফারেন্সিয়েবল। তাহলে এবার শুধু পড়ে থাকছে এন্ড পয়েন্টগুলোতে ইকুয়াল ভ্যালু দিচ্ছে কিনা চেক কর। তাহলে এন্ড পয়েন্টগুলোতে ইকুয়াল ভ্যালু মানে এন্ড পয়েন্ট কত, -1, f(-1) আর f(2), এই দুটোকে ক্যালকুলেশন কর, এক্সের জায়গায় বসিয়ে দে। তাহলে -1 এর হোল স্কোয়ার প্লাস এটা -2 ইন্টু -1 করে দিলাম +5, তার মানে এটা হয়ে গেল 1 + 2, এটা +5, কত রে 8, আর 2 যদি বসাস তাহলে 2² -2 ইন্টু 2 +5, তাহলে কত হচ্ছে 5। তাহলে এটার উপরে দুটো কি ইকুয়াল ভ্যালু দিয়েছে, 5 আর 8 নিশ্চয়ই ইকুয়াল নয়, তাহলে এ দুটো ইকুয়াল হচ্ছে না, তাহলে ইকুয়াল যদি না হয় তার মানে রোলস থিওরেম এটার উপরে অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এই অপশান দেশ, রোলস থিওরেম ইজ নট অ্যাপ্লিকেবল অন এফ, তাহলে এটার উপরে আমরা রোলস থিওরেম অ্যাপ্লাই করতে পারি না, ঠিক আছে। এই তো ওকে, চলো নেক্সট অঙ্ক। তাহলে তোমাদের জাস্ট রোলস থিওরেমের স্টেটমেন্টটাকে একটু মনে রাখতে হবে, আর কিছু না। আমার তো মনে হয় এসএসসি যে মানে প্রিভিয়াস যতগুলো ইয়ে কি বলে কোশ্চেন হয়েছে, এসএসসির কোশ্চেনগুলো
আমার তো মনে হয় না খুব একটা বেশি কঠিন বা চাপের কিছু থাকে। অ্যাকচুয়ালি দীর্ঘদিন ডিটাচে থাকার জন্য লোকজন পারে না, ঠিক আছে, সলভ করে আসতে পারে না। কারণ অনার্সের রেসপেক্টে যদি ভাবা হয় তাহলে এগুলো কিছুই না, এই অঙ্কগুলো আমার তো মনে হয় কিছুই না, কারণ তোরা যে লেভেলের অঙ্ক করে এসছিস। আচ্ছা চলো দেখো এটা কি বলছে, বলছে ইফ সি ইজ এ নাম্বার ডিফাইন্ড বাই রোলস থিওরেম দেন এফ এক্স ইকুয়াল টু দিস দেন দ্য ভ্যালু অফ সি। আচ্ছা সি হচ্ছে একটা নাম্বার, ডিফাইন করেছে কিভাবে, রোলস থিওরেম অনুযায়ী সি নাম্বারটাকে ডিফাইন হচ্ছে। তাহলে ফাংশনটা এটা দেওয়া রয়েছে, যদি হয়ে থাকে তাহলে সি এর ভ্যালুটা বের করতে হবে। ওকে, কিছুই না, রোলসের অ্যাপ্লিকেশন। তাহলে ফাংশনটা যেটা দেওয়া রয়েছে এফ এক্স ইকুয়াল টু, চোখ বন্ধ করেও তোরা বলতে পারবি যে এটা কি হচ্ছে, এই রেঞ্জের মধ্যে কি হবে, 0 থেকে √3 মধ্যে কি হবে, কন্টিনিউয়াস হবে, পলিনোমিয়াল ফাংশন। আবার চোখ বন্ধ করেও বলতে পারবি এটা ডিফারেন্সিয়েবল, ডেরিভেটিভ করে দে, ওই ভ্যালুগুলো বসা, দেখবি ফাইনাইট ভ্যালু কিছু না কিছু পাচ্ছিস, এর ভিতরে কোনো একটা ভ্যালু নিয়ে বসিয়ে দে, ফাইনাইট ভ্যালুই পাচ্ছিস, তাহলে এটা ডিফারেন্সিয়েবল। শুধু এন্ড পয়েন্টগুলোতে ইকুয়াল হচ্ছে কিনা দেখ, না সেটাও দেখ তুই ইকুয়াল হচ্ছে। তাহলে এফ অফ 0 ইকুয়াল টু, এই 0 রয়েছে বসালে 0, এফ অফ √3 বসিয়ে দিলে কি হবে, 2√3 এটার হোল কিউব -6√3। তাহলে এখান থেকে দেখ এটা 6√3 আসছে 0, তাহলে রোলস থিওরেম এটার উপরে অ্যাপ্লাই করতে পারবো। রোলস কি বলেছিল, যদি কন্টিনিউয়াস হয় ওই ইন্টারভ্যালের মধ্যে, ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে, ওপেন ইন্টারভ্যালের মধ্যে যদি ডিফারেন্সিয়েবল হয়, এন্ড পয়েন্টগুলোতে যদি ইকুয়াল হয়, তাহলে একটা সি পাবো, কার মধ্যে, ওপেন ইন্টারভ্যাল 0, মধ্যে, যার জন্য এফ ড্যাশ সি ইকুয়াল টু কী হয়, 0 হয়। তাহলে যদি তাই হয়, এটা যদি এফ এক্স হয়ে যায়, তাহলে এফ ড্যাশ এক্স সমান কী হবে, এটা যদি এফ এক্স হয়, এফ ড্যাশ এক্স ডেরিভেটিভ 6x - 6, তার মানে এফ ড্যাশ সি সমান কত হবে না, 6c - 6 ইকুয়াল টু 0, তার মানে সি ইকুয়াল টু কত, 1। কোথায়, অপশান এ হচ্ছে কারেক্ট অপশান, এই তো অপশান এ হচ্ছে কারেক্ট অপশান। এই অঙ্কগুলো করতে কতক্ষণ লাগে, হ্যাঁ, ও না না না, ভুল করেছি রে বাবা, ভুল করেছি, ডেরিভেটিভটা ভুল করেছি, কিউব ছিল না, এটা স্কোয়ার থাকবে, স্কোয়ার থাকবে, ভুল করেছি, এটা স্কোয়ার হলে এটা +-1 দেখেছিস দিস, তার মানে কারেক্ট অপশান হচ্ছে এইটা, এটা হবে না রে বাবা, ভুল করেছি, কিউব ছিল, আমি খেয়াল করিনি। হ্যাঁ ঠিক আছে, ওকে চলো নেক্সট থিওরেম, সরি নেক্সট অঙ্ক। 2 মিনিট সময় দিলাম, করে ফেল অঙ্কটা, 2 মিনিট সময়, তার মধ্যে করে ফেল অঙ্কটা জলদি। সবাই অঙ্কটা করে অ্যান্সার দে আমাকে, এটা সবার কাছে আমি অ্যান্সারটা চাইছি, সবাই অ্যান্সারটা দে, যতজন অন্তত লাইভ ক্লাস করছিস। কৃষাণু লিখেছে -1 কেন হবে, কোনটা -1 কেন হবে রে বাবা, ও হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এই তো কৃষাণু তো ঠিক কথা বলেছে রে বাবা, এই জায়গাটা তো দেখেছিস, এই জন্য আমাদের আলোচনা করে পড়তে হয় সবাই আমরা, হ্যাঁ 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 রাইট রাইট, কৃষাণু একদম ঠিক কথা বলেছে, ঠিক আছে, দেখ আগের অঙ্কটাতে কৃষাণু একদম ঠিক কথা বলেছে। দেখ এই সিটা, রোলস কি বলেছিল, সিটা কার মধ্যে রয়েছে, ওপেন ইন্টারভ্যাল এবির মধ্যে, একদম ঠিক কথা বলেছে। আমিও এটা দেখেছিস, এই ধরনের অঙ্কগুলো তাহলে মানে খেয়াল রাখতে হবে, বুঝলি তো,
ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে, খেয়াল রাখা হচ্ছে না, তাড়াহুড়ো করে অঙ্কগুলো করা হচ্ছে, করতে গিয়ে এই অবস্থা। হ্যাঁ 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 একদম, সিটা ওপেন ইন্টারভ্যাল এ বি, তার মানে এখানে যদি সি এর ভ্যালু +-1 নিলে ওয়ানটা ঠিক আছে, এর মধ্যে রয়েছে, ওয়ানটা বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 0, √3 মধ্যে রয়েছে, কারণ √3 ভ্যালু 1.7 সামথিং হবে, ঠিক আছে, কিন্তু -1 এ তো আর এর মধ্যে নেই, তার মানে এই ওয়ানটাই হবে। তাহলে প্রথমে যেটা ভুল করেও আমি যেটা অঙ্কটা ভুল করে যেটা কারেক্ট অপশান বলেছিলাম, তার মানে সেটাই হবে। হ্যাঁ, ঠিক করে যেটা বলেছি সেটা ভুল, ঠিক আছে, তার মানে আলটিমেট কারেক্ট অপশান হচ্ছে এইটা। ওকে চলো, এটা কৃষাণু অ্যান্সারটা দিয়েছে, একদম ঠিক অ্যান্সার দিয়েছে কৃষাণু। ওকে চটপট পরের অঙ্কটা করে ফেল, পরের অঙ্কটা করে ফেল। এটা কি হবে? সবার ডি অ্যান্সার, রোলস থিওরাম এটার উপর অ্যাপ্লাই হবে? কি বলছিস, এটার উপরে রোলস থিওরাম অ্যাপ্লাই হবে? সবাই দেখছি ডি অ্যান্সার দিয়েছিস, তাই তো? fx ইকুয়াল টু -1, এইটা 0, আর এটা হচ্ছে -x⁻1/3, 0 <x < 1, ঠিক আছে, তাহলে 0তে ব্রেক হয়েছে, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস লেফট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভটা আমি 0তে বের করতে চাইছি, ঠিক আছে, জিরো মাইনাস fx 0 মাইনাস হলে 0 থেকে ছোট যদি হয় তাহলে এইটা, তাহলে x⁻1/3, 0তে কত, এই যে 0তে বসিয়ে দিলে 0/x, তাহলে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, এটা যদি উপরে উঠে যায় তাহলে 1/3 -1 মানে -2/3, তাহলে x⁻2/3, তাহলে খুব বেশি হলে তুমি এটাকে ভাবতে পারো x টেন্ডস টু 0 মাইনাস 1/x⁻2/3, এই লিমিট, হ্যাঁ ঠিক লিখলাম তো? হ্যাঁ, এটা কি এক্সিস্ট করছে, মানে এটার কি হবে, x টেন্ডস টু 0 মাইনাস দিস, এটা সমান কি হবে, কার কি বক্তব্য একটু বলতো দেখি, আর রাইট হ্যান্ডটা বের করি, এটা সমান কি হবে, জলদি বল, ওইটা ভ্যালুটা কি হবে, ইকুয়াল টু যেটা লিখলাম ওটার সমান কি হবে? ব্যাস, তাহলে যদি তাই হয়ে থাকে, ইনফিনিটি হয়ে থাকে, এটাও দেখবি সেই ইনফিনিটি আসবে, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি এক্সিস্ট হচ্ছে? ডেরিভেটিভ তো এক্সিস্ট হতে হবে,
লেফট হ্যান্ড, এইটা একটা লিমিট, এটা তো আর কিছুই নয়, এটা তো একটা লিমিট। লিমিট এক্সিস্ট হবে কখন? যদি এর একটা ফাইনাইট ভ্যালু পাই। তার মানে এটা তো এক্সিস্টই হচ্ছে না, তাহলে তো ডিফারেন্সিয়েবল হবে কি করে? তাহলে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে এবং সেটাকে ইকুয়াল হতে হবে, তবে সেটা ডিফারেন্সিয়েবল হবে। তো ফাংশনটা 0 পয়েন্টেই তো ডিফারেন্সিয়েবল নয়, তাহলে এটার উপরে রোলস থিওরেম কি করে অ্যাপ্লাই হবে? তোরা যে বললি রোলস থিওরেমে অ্যাপ্লিকেবল হবে। ডি অপশানটা বলেছিলি তো, রোলস থিওরেমে যে অ্যাপ্লিকেবল ইন এইটা দিস, কি করে হবে? স্যার ওটা চেক করে নি, শুধু এন্ড পয়েন্ট। আচ্ছা, শুধু এন্ড পয়েন্টে চেক করে তোমার রোলস থিওরেম তুমি অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা চেক করছো? এরম করিস না বাবা, চোখে দেখবি একবার, দেখে অন্তত একবার করে ওটা দেখ। সবসময় তো মানে দেখ, এমন এমন ফাংশন দেওয়া থাকে এই কারণেই যাতে ভুল হোক, দেখে যাতে ভুল হয়, তাহলে ওই রকম করিস না। কারণ তুই এন্ড পয়েন্ট দুটো শুধু ইকুয়াল হলে হবে? তোকে তো কন্টিনিউয়াস হতে হবে, ডিফারেন্সিয়েবলও হতে হবে। তাহলে রোলস থিওরেম, রোলস এত কষ্ট করে এতগুলো কথা বলে গেছে যে কন্টিনিউয়াস হচ্ছে কিনা চেক করো, ডিফারেন্সিয়েবল হচ্ছে কিনা, তুমি শুধু এটা চেক করবে হয়ে যাবে। হ্যাঁ, রোলস কষ্ট পাবে, রোলস থিওরেম, রোলস কষ্ট পাবে, রোলসকে কষ্ট দিস না, ঠিক আছে? যা আছে একটু অন্তত চোখে দেখে অন্তত চেক করবি যে কিটা হচ্ছে, ঠিক আছে? তারপরে অন্য কথা, তাহলে এখানে তো ডিফারেন্সিয়েবলই হচ্ছে না। বাকি কন্টিনিউয়াসটা জানি না হবে কি না, ওটা চেক করতে হবে জিরোতে। হ্যাঁ, জিরোতে মনে হয় কন্টিনিউয়াস হয়ে যাবে, এটা জিরোতে দেখবি মনে হচ্ছে কন্টিনিউয়াস হয়ে যাবে, ঠিক আছে? তো আমি রোলসে কী করে, যখন চেক করতে বলে আগে আমি ডিফারেন্সিবিলিটি থেকে শুরু করি, ঠিক আছে? কন্টিনিউটি আগে শুরু করি না, আগে ডিফারেন্সিবিলিটি থেকে শুরু করি। কেন? ডিফারেন্সিয়েবল হলে তো ভালো, তো কন্টিনিউয়াস তো ফ্রিতে পেয়ে যাবো। মানে সেই কি বলে, ওই যে চিপসের যে প্যাকেটগুলো হয় না, এক প্যাকেট চিপস কিনবি ফ্রিতে, দেখবি মানে চিপস কেনা হয় না, এক প্যাকেট 5 টাকা দিয়ে ওই প্যাকেটের মধ্যে বাতাস ভর্তি থাকে, ওটা কেনা হয়, চিপসগুলো ফ্রিতে পাওয়া যায়। তেমন ডিফারেন্সিবিলিটি চেক করলে কি হয়, ফ্রিতে কন্টিনিউটিটা পাওয়া যায়, ঠিক আছে? ওই জন্য আগে কী করি, আমি জিরোতে ডিফারেন্সিবিলিটিটা চেক করে নিই যে ডিফারেন্সিবল হচ্ছে কিনা, ব্যাস, বাকি তো কন্টিনিউটি তো ওখান থেকে এমনিতেই হয়ে যায়। হ্যাঁ, ওই জন্য কন্টিনিউটিটাকে আমি পরে চেক করি, আগে ডিফারেন্সিবিলিটি চেক করি। ডিফারেন্সিবিলিটি থেকেই বলে দিবি, ঠিক আছে? যাক, তাহলে কারণ এগুলো তো ওই যত অল্প সময় করা যায়, মেন কথা হচ্ছে এটাই, আর তো কিছু না। এবার তাহলে আলটিমেট আমরা দেখলাম কি না, এটা রোলস থিওরেম, এটার উপরে অ্যাপ্লাই করা হবে না, না ডিটা নয়, এটা রোলস থিওরেম ইজ নট অ্যাপ্লিকেবল দিস, কার উপরে? এর উপরে অ্যাপ্লিকেবল হতে পারে না, ঠিক আছে? আশা করি বাবা বুঝেছিস অঙ্কগুলো। এই টাইপের অঙ্কগুলো মোটামুটি করবি। নোটে আরও বেশ কিছু অঙ্ক দেখবি দেওয়া রয়েছে, কিছু বড় অঙ্ক আছে, ওগুলো বাদ দিয়ে দিবি, কারণ ওগুলো আসবে না। কারণ 9, 10 বা 11, 12 সত্যি কথা বলতে কি এসএসসিতে খুব কঠিন অঙ্ক আর খুব বড় অঙ্ক দেওয়া হয় না, ঠিক আছে? যে অগাধ জাস্টিফিকেশান আছে, হ্যাঁ, দেখবি এমন কিছু অঙ্ক আছে এমসিকিউ করা আছে, 4খানা ফাংশান দিয়ে দিচ্ছে এখানে, মানে যেমন একটা ফাংশান দেওয়া রয়েছে, দেখবি 4খানা ফাংশান দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে এদের মধ্যে মানে রোলস থিওরেম কোনটা অ্যাপ্লিকেবল, কোনটার উপরে রোলস থিওরেম অ্যাপ্লিকেবল বের করো। মানে এই যে অপশানগুলোতে 4টে ফাংশান দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে যে কোনটা এর মধ্যে রোলস থিওরেম অ্যাপ্লিকেবল হবে চেক করো। তাহলে এই ধরনের অঙ্কগুলো করার দরকার নেই, কেননা করতে পারিস তাহলে কি হবে, অন্তত বিভিন্ন ফাংশন নিয়ে ঘাঁটাঘাঁটি করলে নলেজটা বাড়বে। কিন্তু অত মানে কমপ্লিকেটেড আর অত বড় জিনিস দেয় না, ছোট ছোট জিনিস দেয়া হয়, ঠিক আছে? ওকে, চলো তাহলে আজকে এত দূর পর্যন্ত থাকলো, আবার নেক্সট দিন শিডিউল অনুযায়ী ক্লাস চলবে।